আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ হয়ে গেল 50তম বিসিএস এর সরকারি চাকরি পরীক্ষা। আজকের পরীক্ষায় আসা যে সকল অঙ্কগুলা আজকে এসেছে তা আমরা এখন সমাধান করব। চলেন শুরু করি। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখি, যেটা প্রথম সংখ্যা দেওয়া আছে 2, 3, 4 এবং 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত। এখন এটা আপনাদের যে বইগুলো আছে বেশিরভাগই থাকে একটা ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে গড় ব্যবধান। কি থাকে? গড় ব্যবধান। ঘোরা ফিরে যদি আমরা একটু ফলো করি, যে গড় ব্যবধান আর গড় বিচ্যুতি জিনিসটা কথাটা একই। তো আমাকে, আমরা যখন এটা একটা সূত্র পড়ছিলাম যে এখানে কি কি সংখ্যা আছে, 2, 3, 4, 7। তো এটা সূত্র কি ছিল গড় ব্যবধানের, যেটাকে বা গড় বিচ্যুতি, সেটা সূত্র ছিল এরকম যে এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এখানে একটা কি থাকে, মডুলাস থাকে। এখন এক্স আই কি ছিল? এক্স আই ছিল হচ্ছে গড়, গাণিতিক গড়, যেটা হচ্ছে কি, সরি এক্স আই না, এটা হচ্ছে কি এক্স বার। এক্স বার হচ্ছে কি গাণিতিক গড়, গাণিতিক গড়। আর এক্স আই কি? এক্স আই মান হচ্ছে এই যে যেগুলা মান, এক একটার মান, এগুলা কি বলা হয়? এক একটার মান। আপনাকে আলাদা আলাদা ভাবে বের করতে হয়। এক্স আই ওয়ান, এটা হচ্ছে এক্স আই ওয়ান, আবার এক্স আই টু, এরকম ভাবে বের হবে আর কি। প্রত্যেকটার মান 2, 3, 4, এইগুলার গড় ডিভাইডেড বাই হচ্ছে এন, গাণিতিক গড়। আর হচ্ছে এক্স আই কি, এক্স আই হচ্ছে প্রতিটার মান, প্রতিটির মান। হ্যাঁ। আর ডিভাইডেড বাই এন, এন হচ্ছে যতগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4, যতগুলো ঠিক আছে সংখ্যা, এটা হচ্ছে আমার কি এন এর মান। এটাকে যদি আমি করে দেখাই, একটু করে দেখালে বুঝতে পারবেন। প্রথমে আমার কাজ হচ্ছে কি, এক্স আই মাইনাস এক্স বার, এটা তো পরে, এটা আমাকে বের করতে হবে। এটা এক্স বার এর যোগফল। ও আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এক্স বার এর সামেশন। সামেশন মানে কি, প্রতিটা রাশির এটা বের করতে হবে, তারপর সেগুলোকে আবার কি করতে হবে, যোগ করতে হবে। বুঝতে পারছি? তাহলে এটাকে যদি লিখি বলি যে যোগফল আর কি, প্রত্যেকটা আর কি, প্রত্যেকটা যোগফল ডিভাইডেড বাই কত, এন। আগে ফার্স্টে আমাকে এক্স বার বের করতে হবে। তো এক্স বার বের করবো কিভাবে? এক্স বার সবচেয়ে সহজ, গাণিতিক গড়, যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করে দেন। 2 প্লাস 3 প্লাস কত, 4 প্লাস 7 ডিভাইডেড বাই সংখ্যা আছে কয়টা, চারটা, 4। তাহলে কত আছে, 7 আর 4 কত হয়, 11, 11 আর 3 14, 14 আর 2, 14 আর 2 কত হয়, 16, 16 ডিভাইডেড বাই 4 কত আসে, 4। তার মানে এক্স বারের মান পাচ্ছেন কত, 4। এখন প্রথমটার ক্ষেত্রে এখানে কি কি সংখ্যা আছে, 2, 3, 4, এটা কি 7। তো এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এক্স আই মাইনাস আমরা কি বের করবো, এক্স বার। এক্স আই মাইনাস এক্স বার কত, এক্স আই, এক্স আই মান কত, এখানে এক্স এর মান হচ্ছে 2, এক্স বারের মান পাইছি 4। এটাকে কি মডুলাস করলে কত আসবে, মডুলাস করলে এমনি হবে -2, বাট মডুলাসের কারণে 2। এটার ক্ষেত্রে কি হবে, এক্স আই মাইনাস এক্স বার কত হবে এখানে 3 মাইনাস 4, এখানে হবে -1, বাট মডুলাসের কারণে 1। ওকে, ঠিক একই ভাবে আমি এখান থেকে করতে পারবো। এখানে কত আসবে, 4 মাইনাস 4, এটা হবে 0। আর এখানে হবে কি 7 মাইনাস 4, তাহলে আসে কত, 3। তাহলে এই যে এগুলা যেটা পাইছি, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, কয়টা পেলো, চারটা। কয়টা, চারটা। কিন্তু আমি এখানে একটা ওয়ার্ড দিছিলাম, সেটা হচ্ছে কি সামেশন, কি দিতে হবে, সামেশন। তার মানে এই সবগুলা কি করতে হবে, যোগ। তাহলে এটাকে যদি আমি গড় বিচ্যুতি নির্ণয় করি, যে গড় বিচ্যুতি, এটা নির্ণয় করতে গেলে এটার মান আসবে কত, বলেন তো, এক্স আই মাইনাস এক্স বার কতগুলা পাইছি, 2 প্লাস 1, তারপরে হচ্ছে আমার এটা কি 0 প্লাস কত, 3 ডিভাইডেড বাই এন, এন কত ছিল, 4। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে, 4, 4 আর 2 6, তাহলে 6 ডিভাইডেড বাই কত, 4। এটাকে যদি কাটাকাটি করি তাহলে 3 ডিভাইডেড বাই 2, তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কত, এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 3/2। বুঝতে পারছি? দেখে না, তো এটার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 3/2। তাহলে অ্যান্সার কত, গ নাম্বার। ওকে, এখন দেখেন এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা কি বলছে 2/5 কত, 2/5, 3/5 ও 6/15 এর ভগ্নাংশ গুলার লসাগু কত। এটা হচ্ছে একটা সূত্র আছে আমাদের কাছে, এটা শর্টকাট একটা কি আছে, সেটা হচ্ছে কি, যদি কখনো ভগ্নাংশের কিসের, ভগ্নাংশের, ভগ্নাংশের লসাগু বের করতে বলে, ভগ্নাংশের লসাগু, তাহলে কি করবেন, এটা শর্টকাট টেকনিক হচ্ছে লবের, লবগুলার লসাগু করবেন, লবগুলার, লবের লসাগু, হরের যেগুলো থাকে সেগুলো হচ্ছে হরের কি করবেন, গসাগু। এটা হচ্ছে ডিরেক্টলি সূত্র, এই ডিরেক্টলি সূত্র ইউজ করলে হয়ে যাবে। তাহলে এখানে কত আছে বলেন, 2/5, তারপরে কি 3/5, আরেকটা আছে 6/15। আচ্ছা 6/15 এটা দেওয়া আছে না, এটাকে পরিবর্তন আমি এটা লিখতে পারি না, দেখেন তো, 3/5 কত, সরি 6/15 না। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে কত হবে, উপরে, উপরে হবে 2/5, এটা কত হচ্ছে 2/5, 2/5 আসে, এটা বা এটা একই কথা। এখন আমাদের কোয়েশ্চেন বলছি লবের লসাগু, লবের লসাগু কত হবে,
2 3 2 আর এখানে কি নিচে কি আছে বলেন তো? তিনটাই তো 5, 5 এর হরের গসাগু, হরের গসাগু কয়টা আছে? 5, 5 5 5 কত? সরি আরেকটা লিখে দিই আমি, 5 5 5, তাহলে কত হবে এখানে? হরের গসাগু তো 5 ই হবে, একটাই মিলে কমন একটাই। আর এখানে কি 2 3 2, 2 3 2, 2 3 2, 2 আর 3 2 আর 3 কি হবে? লসাগু কত হবে? 2 আর 3 লসাগু হবে 6, এটা তো আমরা জানি। 2 আর 3 লসাগু কত? 6, 3 মানে 6। এটার আনসার দাঁড়াচ্ছে কত? 6/5। এটার আনসার দাঁড়াচ্ছে 6/5। বুঝতে পারছি? দেখেন, আচ্ছা দেখেন আরেকটা কোশ্চেন, একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে x3/2, একটা হচ্ছে এক্স আর একটা কত x/2, আর একটা হচ্ছে 3x/2। ওকে, হলে ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে প্রকাশ করতে বলছে, রেডিয়ানে। আচ্ছা এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এখানে এই ত্রিভুজের আমরা জানি এই তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়। বাট এটাকেই যদি আমরা রেডিয়ানে বলি, রেডিয়ানের ক্ষেত্রে কি ডিফারেন্স একটাই জাস্ট, এটা কি পাই, সেটা কি পাই। পায়ের মান আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি লেখা বা পাই লেখা কি একই। তো আমাদের কাছে এই তিনটা কোণ দেওয়া আছে না? ক্ষুদ্রতম কোণ কোনটা? অবশ্যই এখানে ক্ষুদ্রতম কোণ কয় হবে বলেন তো? ক্ষুদ্রতম কোণ এক্স ক্ষুদ্রতম না x/2 ক্ষুদ্রতম বলেন? এক্স কে 2 দিয়ে কি করছি আমি? ভাগ করছি, এক্স কে 2 দিয়ে ভাগ করছি। আচ্ছা ওটার কথা পরে আসি, আমরা ওটা বের করা যাবে, সমস্যা নাই। আগে আমরা তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে দিই x প্লাস কত, x/2 প্লাস 3x/2 ইকুয়াল টু কত হবে? 180 বা পাই। হয়েছে? এখন যদি আমি এটা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে কত হবে? এটাকে যদি লসাগু নেন, লসাগু কত হবে? 2, তাহলে এখানে কত হবে? 2x প্লাস x প্লাস কি 3x ইকুয়াল টু কত? পাই। বা এখানে এখানে কত হবে? 3x প্লাস 6x, তার মানে কি 6x/2 ইকুয়াল টু পাই। 2 দিয়ে কাটলে এটা কত হবে? 3 পাই। 3 পাই সরি 3x কত হবে এখানে? 3x হচ্ছে পাই। সুতরাং x এর মান দাঁড়াচ্ছে কত? পাই/3। এখন আপনি এখানে x এর মান গুলো এখানে বসাই দিলে হয়ে যাবে না আমার? x এর মান প্রথমটা আমরা যদি x সমান সমান কত জানি? x এর মান পাই/3। পরবর্তীতে বলছে x/2, তার মানে কত হবে? পাই/3 ডিভাইডেড বাই কত? 2। 2 মানে ভাগ, ভাগ মানে কি গুণ, তার মানে 1 বাই কত? 2, তার মানে কত হচ্ছে? পাই/6। আরেকটা কত আসতেছে? 2 পাই/3, 2 পাই/3 হচ্ছে 270 ডিগ্রি, এটা বুঝাই যায়। 2 পাই/3, তার মানে x 3x ডিভাইডেড বাই 2, এখানে 3x 3/2 আর x এর মান হচ্ছে পাই/3। তাহলে এখানে 3 3 কাটা থাকে কত? পাই/2। এখানেও কত আসতেছে? 3 পাই/2। তাহলে এটা হচ্ছে পাই/2, পাই/3 আর হচ্ছে পাই/6। কোনটা ছোট? এটা ছোট কোনটা? আমরা জানি 180 কে যত বড় সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন সেটা সবচেয়ে ছোট হবে। তাহলে কোনটা সংখ্যা দিয়ে বড় হচ্ছে? 3। কেন কত? পাইকে 3 দিয়ে ভাগ করতেছেন, পাইকে 6 দিয়ে ভাগ করতেছেন, পাইকে 2 দিয়ে। অবশ্যই কি এটা একটা ছোট, তার মানে পাই/6 আমার কি এটাই হবে আমার অ্যান্সার, পাই/6। কত আসলো অ্যান্সার? পাই/6। ক্লিয়ার? দেখেন পরের কোশ্চেনটা যদি দেখি, এখানে লগারিদমের এখানে log x 324 ইকুয়ালস টু 4। লগারিদম পড়তে গেলে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লগারিদমের মেন যে সূত্র, এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে আমাদের। সেটা হচ্ছে কি, এখানে আমরা যদি লিখি log, এটার নিচে থাকে কি বেস, এটার নাম আর একটা নাম হচ্ছে কি ভিত্তি। বাংলায় লিখলে log বেস বা ভিত্তি। এখানে থাকে আমরা যে রাশিটা থাকে এই বরাবর, এর বরাবর থাকে ইনপুট, এটাকে ইনপুট। এর উপরে কখনো কখনো পাওয়ার থাকতে পারে, কি থাকতে পারে? ইনপুট পাওয়ার অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। ইকুয়ালস টু হয় হচ্ছে কি আউটপুট। এইটা হচ্ছে লগের মেন যে আর যে ফর্ম, সেই ফর্মটা হচ্ছে এটা। ওকে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের কাছে লগ আছে, আমাকে বের করতে হবে কার মান? এক্স এর মান, মানে বেস এর মান। কিসের মান? বেস। বেস যখন তখন যেমনি খুশি সেমনি বের করা যায় না। এটা বের করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে এখানে লগ উঠাই দিতে হবে। এটার জন্য একটা সূত্র আছে আমাদের কাছে, ডিরেক্টলি এখান থেকে আছে, যেটা হচ্ছে বেস। এই বেসের উপরে এই পাওয়ার অনেক সময় থাকে বা থাকে না, এটা অন্য কথা। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। মেন কথা হচ্ছে এটা আসে যে লগ, এখানে থাকবে হচ্ছে কি বেস, এখানে থাকবে ইনপুট, এখানে থাকবে হচ্ছে আমার কি আউটপুট। ওকে, এটা হচ্ছে আমার মেন সূত্র। ওকে, তো এটা লগটাকে উঠানোর জন্য একটাই সূত্র, সেটা হচ্ছে কি এই বেজের উপরে, সেটা হচ্ছে কি এই বেজের উপরে পাওয়ার হয় হচ্ছে আউটপুট। এর উপরে পাওয়ার হবে কি আউটপুট, ইকুয়ালস টু হবে হচ্ছে ইনপুট, ইকুয়ালস টু ইনপুট। তো আমাদের কাছে ডিরেক্টলি এই সূত্রটা আছে আমার কাছে, এখানে ফর্মেই বসে আছে। ফর্মে যদি বসাই এবার,
লগ এক্স কত 324 ইকুয়ালস টু কত 4। এখানে বেস কত, বেস হচ্ছে এক্স, ইনপুট কত 324, আউটপুট কত 4। আমি জানি হচ্ছে বেজের উপর পাওয়ার হয় আউটপুট, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 4 ইকুয়ালস টু 324। ওকে, এখন যদি আমি এটা করতে যাই তো আমরা জানি এটাকে সূত্রে ভাঙি, এক্স স্কয়ার তার কি হোল স্কয়ার ভাঙা যায় না। তো এখানে 324 কে রুট করলে কত হয় দেখেন তো, আমরা জানি 324 কে 18 স্কয়ার মানে কত 324, এটা তো ইজিলি করা যায়। 18 তার স্কয়ার, এই স্কয়ার স্কয়ার বা থাকে কি এখানে এক্স স্কয়ার 18, তো এখানে এক্স স্কয়ার এর উপরে যদি 8 কে রুট করে দেই হয়ে যাবে না। এখন দেখেন রুট কে কি ভাঙি কিভাবে আমরা, এমন একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে এটাকে কি করব, গুণ করব। প্রথম পূর্ণবর্গ সংখ্যা 4, দ্বিতীয় পূর্ণবর্গ সংখ্যা কত 9, 9 এর সাথে 18 ভাগ করা যায় না, অবশ্যই যায়, 9 ইনটু 2। এখন যদি রুট ভেঙে দেই 9 কে রুট করলে কত হবে 3, আর রুট 2 কে তো করাই যায় না 3 রুট 2, তাহলে অ্যানসার আসছে কত 3 রুট 2। এটার অ্যানসার কত হবে ঘ নাম্বার। বুঝতে পারছি, দেখে নেন। আচ্ছা এখানে একটা কোশ্চেন দেখেন, 40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈব হবে না হলে, 40 থেকে 50 এর ভিতরে একটি সংখ্যা দৈব হবে না হলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা সম্ভাবনা সূত্র তো সবাই জানি, যে সম্ভাবনা সূত্র কি, আমরা জানি সম্ভাবনা ইকুয়ালস টু কি হবে, সম্ভাবনা কোন কোন ঘটনার সম্ভাবনা ইকুয়ালস টু কি ওই ঘটনার আচ্ছা কোন ঘটনা দেই এখানে কি, কোন ঘটনার সম্ভাবনা হবে হচ্ছে কি ওই ঘটনার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল। এটা তো আমরা সবাই জানি তাই না। প্রবলেম হয়েছে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল আগে বের করতে হবে। এখন আপনার কাছে মনে হইতে পারে, অনেকেই বলতে পারে 40 থেকে 50 তাহলে 10টা তো হইতেই পারে, রাইট। বাট প্রবলেম এইখানেই 40 কে সহ 40 41 42 এরকম ডট 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 কত 50 পর্যন্ত যান, দেখেন কয়টা আছে 11টা, তার মানে সমগ্র সম্ভাব্য ফলাফল আমার কত বাড়লো 11। অনুকূল ফলাফল কিসের, এটা কি বলছে মৌলিক, কিসের সংখ্যা মৌলিক, মৌলিক সংখ্যা কোনগুলা এটাকে এক বা ওই সংখ্যা ছাড়া কি করা যায় না, ভাগ করা যায় না। তার মানে এই 40 কে তো মৌলিক না, তাহলে কি 41, 41 কিন্তু কি একটা মৌলিক সংখ্যা, তার মানে কি 41 একটা মৌলিক সংখ্যা। তারপরে 42 ওইটা জোড় সংখ্যা যাবে না জীবনেও। 43, 43 কিন্তু একটা কি মৌলিক সংখ্যা। আর একটা কি সংখ্যা আছে 43, 44, 44 মৌলিক সংখ্যা হবে না, 45 হবে না, 46 হবে না, 47, 47 একটা কি মৌলিক সংখ্যা। কয়টা হলো তিনটা, 48 হবে না, 49 হবে না, 40, 50 তো হবেই না, এটা তো আছে, তাহলে কয়টা তিনটা। অনুকূল ফলাফল পেলাম কত, অনুকূল ফলাফল পেলাম 3, কয়টা তিনটা। তার মানে আমার অ্যান্সার আসতেছে কত 3/11, কত আসতেছে 3/11, তাহলে এটা অ্যান্সার কত ক নাম্বার। বুঝতে পারছি, অঙ্ক বুঝলে 2 সেকেন্ড লাগে এগুলা। ওকে, এখন দেখেন a ডিভাইডেড বাই b, b ডিভাইডেড বাই c ও c ডিভাইডেড বাই সরি 2/3 হলে, মানে তিনটা দেওয়া আছে, এই তিনটা হলে বলছে a is to c বের করতে গেলে, a is to b হলে তো ইজিলি বের করা যেত, বাট বলছে a is to কি c। তো আপনাকে যদি এটা জিনিস বুঝেন আপনি তাহলে কিভাবে লিখবেন, a equals to b, b equals to কত c, আর এটা হচ্ছে 2/3 তাই না। is to মানে কি আমার ভাগ, তার মানে আমাকে বের করতে বলছে কি a is to a by c। ওকে, তো আমি যে কোনো একটার সাথে কানেক্টেড করতে পারি না, এটার সাথে এটা কানেক্টেড হতে পারে, আবার এটার সাথে এটা কানেক্টেড হতে পারে, তাই না। কারণ সবগুলো কি পরস্পর সমান, এই মানের সাথে করি, এটার সাথে যদি এটা করি তাহলে এখানে কি লেখা যায় b ডিভাইডেড বাই c 2/3, আর আগে গুণ করেন, কি করব আর আগে গুণ করব, লাগবে কি আমার c, তাহলে b এর কোনো দরকার আছে, এই b এর মানটা এখানে বসাই দিব, তো b এর মানটা বের করি আমরা, তাহলে কি হবে 3 equals to 2c, তাহলে এখানে b equals to কত হবে c ডিভাইডেড বাই 3। ওকে, এখন আবার যদি আমরা এইটার এটা নিতে চাই, কিসের এটা এটা, কারণ b লাগবে আমার, তাহলে এখানে যদি আমি বসাই যে a সরি c লাগবে, a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু কত b ডিভাইডেড বাই c। এখন এর মান তো a ডিভাইডেড বাই c তো লাগবেই, তো এখানে a আর এই b এর মান আমি জানি কত 2c ডিভাইডেড বাই 3, 2c ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু b এর জায়গায় আবার 2c ডিভাইডেড বাই কত 3, আর এখানে c এর জায়গায় c, ঠিক আছে। এখন যদি ক্যালকুলেশন করি এখানে কয়টা ভগ্নাংশ দুইটা, তাহলে a ইনটু উল্টে যাবে 3 ডিভাইডেড বাই কত হবে 2c, আর এখানে ইকুয়ালস টু হচ্ছে 2c ডিভাইডেড বাই 3, এটার নিচে 1 আছে, তাহলে কত হবে 1/c। ওকে, বুঝতে পারছি। এখন দেখেন এখানে c এখানে c কাটা যায়, আর এখানে দাঁড়াচ্ছে কি এই এটা উপরে, এটা কোথায় উপরে, তাহলে a ডিভাইডেড বাই কত 3 ইনটু 3 বাই কত 2 ইকুয়ালস টু এখানে থেকে 2/3, এটা পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ, ভাগ হয়ে গেলে গুণ দিয়ে উল্টে যায়, সুতরাং a ডিভাইডেড বাই কত হবে c, তাহলে এটা 2/3 গুণ দিয়ে উল্টে যাবে না, গুণ দিয়ে উল্টে দিলে ইনটু, আচ্ছা আমি এক লাইন করে দিই, তাহলে ভাগ 3/2। তো এর পরের লাইনটা হবে সেটা কি হবে 2/3 ইনটু 2 বাই কত 3, তাহলে কত দাঁড়াচ্ছে 2 ইনটু 2 কত হবে 4, এর নিচে 9,
তার মানে কি a ডিভাইডেড বাই c, তাহলে a ইস টু c, তাহলে a ইস টু c কষ্ট কত হবে 4:9, অ্যান্সার দাঁড়াচ্ছে কত 4:9, এটা অ্যান্সার তাহলে কি গ নাম্বার। বুঝতে পারছি? দেখে নেন, এখানে দেখেন আর একটা কোশ্চেন দেওয়া আছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x প্লাস 1 কে x মাইনাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এটাকে আমরা নরমালি একভাবে করতে পারি, মানে দেখা যাচ্ছে ক্লাস 6-7 একভাবে শিখায়, আবার আবার 9-এ যে আরেক ভাবে, মানে দুই ভাবে করা যায়। এটা দিয়ে তাহলে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এটা একটা লেন্দি প্রসেস, আমি দেখাই দিচ্ছি, তারপরেও শর্টকাটটাও দেখাই দিব, সমস্যা নেই। x টু দি পাওয়ার 4 মাইনাস কত 2x প্লাস 1, অনেকে এইভাবেই করতে পারে যে x মাইনাস 3, এটাকে এটা দিয়ে এটা প্রথমে এটাকে দিয়ে এটাকে ভাগ করতে হয় ফার্স্টে, x দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে কত হবে, অ্যান্সার আসবে x কিউব দিয়ে পুরোটাকে কি করবো গুণ করবো, তখন x কিউব কে যদি এটাকে গুণ করি, আবার এটাকে গুণ করলে x কিউব দিয়ে এটাকে গুণ করলে কত হবে x টু দি পাওয়ার 4, এটার সাথে প্লাস মাইনাসে মাইনাস 3x কিউব, তারপরে এখানে বিয়োগ করতে হয়, এটা মাইনাস এটা কি হবে প্লাস, এটা বাদ, তাহলে এখানে থাকে কি, এখানে থাকে 3x কিউব, দেখেন 3x কিউব, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 2x, তারপরে এই x দিয়ে এটাকে আবার ভাগ করবো আমরা, তাহলে এটাকে ভাগ করলে আবার দাঁড়াচ্ছে এখানে কত প্লাস 3x তার স্কয়ার, এটার সাথে আবার এটাকে গুণ করবো 3x তার কিউব মাইনাস এ প্লাস মাইনাসে কি হবে মাইনাস 9x তার স্কয়ার হয়েছে। এটাকে আবার করি আমরা, এখানে মাইনাস এখানে প্লাস, এটা আবার বাদ, তখন এখানে আবার দাঁড়াচ্ছে 9x স্কয়ার মাইনাস 2x, আবার x দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, x দিয়ে 9x কে ভাগ করলে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস 9x, এই 9x দিয়ে আবার এটাকে গুণ এরকম, তাহলে এখানে কত হবে, এখানে 9x স্কয়ার মাইনাস 3 নং কত 27x, তাহলে এখানে আবার মাইনাস এখানে আবার প্লাস, এটা বাদ, তাহলে প্লাস 27x, এখানে আসছে কত মাইনাস 2x, এখন কিন্তু হবে, তারপরে প্লাস কত 25x, তারপরে এই 1টাকে কেটে আনলাম প্লাস 1, এখন x দিয়ে এটাকে যদি আবার ভাগ করি কত হবে প্লাস 25, এটা তো আমি জানি, 25 দিয়ে আবার ভাগ করলে কত হবে 25x, এটার সাথে 25 এর সাথে এটা কত মাইনাস 3 গুণ করলে কত হবে 25 এর সাথে মাইনাস 3 মাইনাস 75, তাহলে এখানে আসছে কত, এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, দাঁড়ান এক মিনিট, এটার কোশ্চেনটা কোথায় জানি ছিল, আচ্ছা দেখেন, সরি, তো এখানে কত হচ্ছে -75, হ্যাঁ, তো -75, এখন যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে হবে হচ্ছে মাইনাস, এখানে হবে কি প্লাস, এটা বাদ, তাহলে প্লাস এখানে কত হবে 76, এটার আনসার দাঁড়াচ্ছে কত, তাহলে এটার দাঁড়াবে আনসার দাঁড়াবে হচ্ছে 76। এখন এটা তো একটা অনেক বড় লেন্দি প্রসেস, একটা এত বড় অঙ্ক করবো, এত বড় অঙ্ক করার কোনো মানেই হয় না, তাহলে আমরা কি করব, এখানে যে রাশিটা থাকবে x মাইনাস 3, এই x মাইনাস 3 কে আমরা জিরো ধরবো, কি ধরবো জিরো ধরবো, জিরো ধরে এখান থেকে x এর মান বের করেন আপনি, x এর মান কত 3, এই x এর মান 3 টাকে এই পুরো রাশিতে যদি আমি x এর মান 3 বসাই দিই, তাহলে x এর মান 3 বসালে কত হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x প্লাস 1, তাহলে x এর মান 3 বসান, 3 টু দি পাওয়ার কত হবে 4 মাইনাস 2 ইনটু 3 প্লাস 1, যেটা আসবে 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার 81, 3 টু দি পাওয়ার 4 মানে কত 81 মাইনাস 6 প্লাস 1, 81 এর সাথে 1 যোগ করলে কত হবে 82, 82 মাইনাস 6, তাহলে কত হচ্ছে 76, দেখেন এটা কি সেম আসছে না, তার মানে আমার এত বড় অঙ্ক করার কোনো মানেই হয় না, তাহলে আমি কি করব, এটা করব, এটা যে কোনো ভাবে যদি কোনো সময় ভাগশেষ চায়, তো যেটা দিয়ে ভাগ করতে বলে, যে ভাজ্যটা আছে, যে ভাজকটা, যে ভাজকটা এই ভাজকটাকে আমরা কি ধরবো, যে ভাজকটাকে সমান সমান 0 ধরে x এর মান বের করবো, x এর মানটা এই ভাজ্যতে আমি কি বসাই দিলে যে মানটা পাবো এটাই ভাগশেষ, এটার আনসার কত 76, ক্লিয়ার। এখন দেখি এই কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি ম্যাথের কোশ্চেন না, এটা একটা উচ্চতর মানে ইয়ের কোশ্চেন হতে পারে, দেখেন সমান দৈর্ঘ্যের কি বলছে, সমান দৈর্ঘ্যের দুইটি দড়ি, আচ্ছা মনে করেন সাপোজ এখানে একটা দড়ি আছে, আবার এখানে আরেকটা দড়ি আছে, ওকে, সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি নিয়ে, আচ্ছা দুইটারই দড়ি মনে করেন এটা 20 মিটার, আচ্ছা এখানে কি কোনো মান দেওয়া আছে কতটুকু নাই, আমি 20 মিটার ধরে নিলাম সাপোজ, দুইটি দড়ির একটি নিয়ে একটি আয়তক্ষেত্র ও অন্যটি দিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করবো, ওকে, তো আমি সাপোজ এটাকে দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করবো, ঠিক আছে, আয়তক্ষেত্রে আমরা জানি কি বিপরীত বাহুগুলা কি হয় পরস্পর সমান, বিপরীত বাহুগুলা পরস্পর সমান,
তাহলে একটা থাকে দৈর্ঘ্য একটা প্রস্থ, আমি দৈর্ঘ্যটাকে মনে করেন সাপোজ একটু ধরি নেই, যে মনে করেন দৈর্ঘ্যটাকে দুইটা পার্টে ভাগ করবো। আচ্ছা এটা মনে করেন সাপোজ এখানে এরকম আঁকা দিতে হবে, তাই না? হ্যাঁ, তো এটা দিয়ে করা পসিবল? আচ্ছা হ্যাঁ পসিবল। এইটাকে দৈর্ঘ্যটাকে 20 না কত, টোটাল কত 20 হইতে হবে। তাহলে আমি মনে করেন এটাকে 6 ধরলাম, তাহলে এটাও কি 6, 6 কত হলো 12, আমার কাছে বাকি আছে কত 8, বাকি আছে কত 8, কারণ আমার টোটাল কত 20, কারণ পরিসীমাটা হইতে হবে কি 20, এই টোটালটা 20 হইতে হবে যোগ করে। 6 6 12, তাহলে বাকি থাকে 8, তাহলে এই পাশে 4 এই পাশে 4, দেখেন তো 6 4 কত 10, 6 4 10, তাহলে 20 হইতে না হয় নাই? এটা একটা আয়তক্ষেত্র হয়েছে না হয়? ওকে, এখন এটা অন্যটি দিয়ে একটা কি বর্গক্ষেত্র তৈরি করছে। বর্গক্ষেত্রের মধ্যে কি আমরা জানি সবগুলো বাহু সমান, তার মানে কি তাহলে সবগুলো বাহু যদি সমান দিয়ে দেয়, এখান থেকে 4 এরকম একটা আঁকাইলাম। ওকে, আমরা জানি 4 দিয়ে ভাগ করলে হয় 4 কত 5, মানে এটাও 5 এটাও 5 এটাও 5 এটাও 5 হয়েছে। তাহলে এর বর্গক্ষেত্র হয়েছে আমার, আয়তক্ষেত্র হয়েছে। এখন কোশ্চেনে কি বলছে দেখেন তো, নিচের কোনটি সঠিক? প্রথমে বলছে আয়তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বেশি, তাহলে আমি আয়তের ক্ষেত্রফল বের করি। আয়তের ক্ষেত্রফলের সূত্র জানি কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে আমরা জানি 6 ইনটু 4 কত হবে 4 6 24। ওকে, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি বাহু স্কয়ার, বাহু কত 4, তার মানে 5 স্কয়ার ইকুয়াল টু 25। এটা কি আসলে জাস্টিফাই করে? না, আয়তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বেশি না, বর্গক্ষেত্রেরটা বেশি। এটা তো ভুল। তার মানে কি বর্গক্ষেত্রের বর্গের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশি, এটা অটোমেটিকলি হয়ে গেছে। আর লাগবে আমার কোশ্চেন? আর কোশ্চেন পড়ারই দরকার নেই, কারণ আমার এটা কি অবভিয়াসলি আমি পাই গেছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে কি অবভিয়াসলি বেশি। ওকে, দেখেন এখানে একটা কোশ্চেন আছে, এটা কিন্তু ম্যাথের কোশ্চেন না, এটা একটা মানসিক দক্ষতার কোশ্চেন। তারপরে দেখাচ্ছি, একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে, বাক্সটি একটি তাকের উপর অবস্থান করে, তাকটি জানালার নিচে অবস্থান করে, নিচের কোনটি সঠিক? এখানে অনেকগুলো অপশন আছে, আগে আমরা একটু বুঝি যে জিনিসটা কি। তো এখানে বলছে একটি বাক্সের ভিতরে, মনে করেন সাপোজ এখানে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে এখানে একটা পেন্সিল আছে, দেখেন এটা একটা পেন্সিল। ওকে, তো এই পেন্সিল কি আগাইছি, দেখেন পেন্সিল। এখন বলছে বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে, বাক্সটি একটি তাকের উপর আছে, তার মানে এখানে একটা কি আছে তাক আছে, এই যেরকম এটা একটা তাক। ওকে, মনে করেন এই রশি দিয়ে এখান দিয়ে বাঁধা আর কি তাক, এটা। এখন বলছে তাকের উপরে আছে, এবং একটি তাকটি তাকটি জানালার নিচে অবস্থান করে, তাহলে যা এই যে তাক, এই জানলা কোথায় হবে? ঘরের জানলা হবে এখানে। তাহলে এটা কি, এটা হচ্ছে জানলা। তাহলে এটা হচ্ছে মানে এরকম ঘটনাটা, এই পেন্সিলটা বাক্সের ভিতরে আছে, তাকের উপরে বাক্সটা আছে, আর তাকটা পুরা তাকটাই জানালার নিচে আছে। ওকে, এরকম ভাবে। এখন কোশ্চেনে বলছে পেন্সিলটি জানালার নিচে অবস্থিত। চিন্তা করে দেখেন তো পেন্সিল আছে কোথায়? এখানে, জানালা এখানে আছে, নিচে অবস্থান করে, নিচের কোনটি সত্যি? হ্যাঁ এটা তো রাইট, অবভিয়াসলি এটা রাইট, চলে, এটা রাইট। পরে কোশ্চেনে বলছে পেন্সিলটি জানালার উপরে অবস্থিত, পেন্সিল কি জানালার উপরে? ইম্পসিবল, এটা হবে না, এটা হবে, এটা তো হবে না, এটা তো রাইট করে ফেলছি অবশ্যই। পেন্সিলটি জানালার নিচে অবস্থিত, সরি পেন্সিলটি জানালার মধ্যে অবস্থিত, জানালার মধ্যে থাকলে অবভিয়াসলি এখানে থাকতো, এটাও না, এটাও রাইট, ভুল। বাক্সটি পেন্সিলের নিচে আছে, অ্যাকচুয়ালি বাক্স কিন্তু বাক্সের ভিতরেই কিন্তু কি আছে পেন্সিল আছে, নিচে থাকার কোনো মানে হয় না, বাক্সের ভিতরে কি আছে পেন্সিল আছে। তার মানে রাইট কোনটা? এক নাম্বারটা, রাইট কোনটা? এক নাম্বারটা। ওকে, অনেকে কনফিউশন বলতে পারে যে বাক্সের নিচে তো আবার পেন্সিলের নিচে তো বাক্স আছে, কেন উপরে বাক্স নেই? উপরেও তো বাক্স আছে, কারণ বাক্সটা ভরা, তো বাক্স পুরাটাই বাক্সের ভিতরে আছে পেন্সিল, নিচে টিচে কিছু নাই। তার মানে কি, এটা প্রথমটা যে পেন্সিলটি জানালার নিচে আছে, কোথায় আছে? নিচে আছে। ওকে, এখানে দেখেন এটা একটা ম্যাথের কোশ্চেন। আমার জানা মতে এই কোশ্চেনটা একটু কঠিন হইতে পারে, যারা অনেক বেশি একটু ভালো করে রিসার্চ করে পড়ছে তারা ইজিলি পারবে, আর মনে করেন একটু রিভিশন দিতে হবে এটার জন্য। তো দেখেন এখানে বলছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এইটার ক্ষুদ্রতম মান কত? এটার ক্ষুদ্রতম মান বের করার জন্য আমাকে আগে ভার্টেক্স বের করতে হবে। ভার্টেক্স শব্দটা কি? ভার্টেক্স মানে হচ্ছে এই পুরা রাশিতে x এর যে মানের জন্য এই রাশিটার মান সবচেয়ে কি হবে, এই রাশিটার মান বের হবে আর সবচেয়ে নিচে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে, একটা গ্রাফ যদি বুঝি, এক্স এর এটা ইউ আকৃতির একটা গ্রাফ হয়, এটার এক্স এর কোন মানের জন্য এখানে হচ্ছে কি এই যেখানে এসে নিচে হয়, নিচে সবচেয়ে, এটাকে বলা হয় ভার্টেক্স। এটাকে আপনাকে কি করতে হবে? বের করতে হবে। এটা বের করার একটা সূত্র আছে ডিরেক্টলি আমাদের কাছে, এটার একটা ফর্ম আছে। ফর্মটা কি? দেখেন এখানে যেমন আছে, এটার আদর্শ ফর্ম হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলে এটাকে। কি কাজ? দ্বিঘাত। দ্বিঘাত কেন? এটার উপরে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2, এর জন্য দ্বিঘাত। এটার মেন সমীকরণ কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c। এবং এখানে এটার মেন সূত্র, ভার্টেক্সের সূত্র হচ্ছে মাইনাস b বাই 2a, মাইনাস b বাই কত?
2a, এটাকে যদি ইজিলি করতে যাই তাহলে এখানে মাইনাস বি বাই বি এর মান কত, এখানে এটার সাথে এটা তুলনা করলে বি এর মান হচ্ছে 3, তার মানে হচ্ছে মাইনাস 3, 2a, 2 এর মান কত হবে 2, তাহলে এর মান 2, তাহলে কত আসতেছে মাইনাস 3 বাই মাইনাস থ্রি বাই কত 4, মাইনাস কত 3/4। এই যে -3/4, এখন কোশ্চেন হতে পারে যে স্যার এটাই কি অ্যান্সার, না, এই ভার্টেক্স এর জন্য এই পুরা রাশির মান যত হবে সেটা হবে এটার ক্ষুদ্রতম মান। এই ভার্টেক্স কত -3/4, তার মানে এই পুরাটার মান আমাকে এখানে কি করতে হবে, বসাইতে হবে -3/4, তাহলে এখানে বসাই 2 ইন্টু -3/4 তার কি হোল স্কয়ার প্লাস 3 ইন্টু কত -3/4, তারপরে এই প্লাস কত 1, এটাকে যদি ক্যালকুলেশন করি 2 মাইনাস থাকবে না, উপরে হবে 9, নিচে হবে কত 16, প্লাস এখানে কত হবে প্লাস মাইনাস এটা কি হয়ে যাবে মাইনাস 3 থেকে 9 ডিভাইড বাই 4 প্লাস 1। এখন যদি ক্যালকুলেট করি 2 এটা কত হবে 8, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এখানে যদি লসাগু নিই তাহলে 8 পাশাবো, এখানে 8 থাকবে না, 8 একটা 8, উপরে থাকে কত 9, মাইনাস এখানে কত হবে 4, এখানে কত 4 দুগুণে 8, 2 9 দুগুণে 18, এখানে কত হবে 8 অক্ষে 8, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে 9 মাইনাস 9, 18 এর সাথে কত হবে 17 মাইনাস 18 ডিভাইডেড বাই 8 কত আসতেছে -1 ডিভাইডেড বাই 8। এটা আমার কি, এটাই আমার ক্ষুদ্রতম মান, বুঝতে পারছি। এর জন্য আমি কি করতে ভার্টেক্স, ভার্টেক্স এর যে মানের জন্য, ভার্টেক্স এর মানের জন্য এখানে বসাইলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ক্ষুদ্রতম মান, কারণ এই যে এখানে এসে কি গ্রাফে এই ভার্টেক্স এর কারণে এখানে নিচে আসে, আর এই পুরোটার মান তখন কি হবে ক্ষুদ্রতম হবে। তাহলে এটার অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে খ। অনেকে বলতে পারে 3/4 -3/4, না, এটার অ্যান্সার খ হবে, বুঝতে পারছি। দেখেন এখানে একটা কোশ্চেন আছে যে a equals to x is to x belongs to স্বাভাবিক সংখ্যা, x is to x belongs to কি স্বাভাবিক সংখ্যা, এবং x লেস দেন ইকুয়াল 5 হলে ফাংশন অফ p এর উপাদান সংখ্যা কতটি, ফাংশন অফ p এর উপাদান সংখ্যা কতটি। ওকে, তো এইটা যদি আমি বুঝতে চাই তাহলে আমি বুঝতে হবে যে x বিলংস টু কি, বিলংস টু মানে স্বাভাবিক সংখ্যা, কোথা থেকে আসে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আমরা জানি হচ্ছে n দিয়ে প্রকাশ করা, যেটা কত 0 বসে না, 1 2 কত 3 4 5 ডট 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 চলতে থাকে। ওকে, এখন বলছে স্বাভাবিক সংখ্যা সবগুলা না, বলছে x লেস দেন ইকুয়াল কত 5, তার মানে আমার এর মান যেটা আসতেছে 5 এর থেকে নিচে 5 কি হতে পারবে, হ্যাঁ পারবে, ইকুয়াল, তাহলে এটা কত আসতেছে 1 2 3 4 5, এটা হচ্ছে আমার কি এস এর। এখন বলছে পাওয়ার অফ এ কি বের করতে বলছে, পাওয়ার অফ এ। এখন এটা যদি আমি মনে করেন নরমাল নিয়মে করতে চাই তাহলে 32, এখানে অনেকগুলো সংখ্যা লিখতে হবে ঘুরে 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 ঘুরে। এটার একটা শর্টকাট সূত্র আছে, সেটা কি 2 টু দি পাওয়ার n এর, কিসের 2 টু দি পাওয়ার n, n কি, n হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে কি উপাদান সংখ্যা, কার উপাদান সংখ্যা, যে সেটটা, কোন সেটের, এ সেটের, যেটার মান কত 5টা, 1 2 3 4 5। ওকে, তাহলে আমি সূত্র দিলেই কত হবে 2 টু দি পাওয়ার কত 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কত তাহলে 32। ক্লিয়ার, এটাকে আবার করা যাবে কিন্তু এটা করলে কোনো ফায়দা নাই, ওই এত বড়টা করে লাভ হবে না। 2 টু দি পাওয়ার কত 5, 32। ওকে, এখানে আরেকটা সংখ্যা অঙ্ক বলছে, দেখেন একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত 8 মিটার, তাহলে সমবাহু ত্রিভুজ আমরা জানি কিভাবে হয়, এরকম পুরোটা কত, এটাও 8 এটাও 8 এটাও 8, তো এর বাহুর দৈর্ঘ্য হলে এর ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের দ্বিমে কি সূত্র আছে ক্ষেত্রফলের, √3/4 তার কি বাহু তার হোল স্কয়ার, এখানে বাহুর দৈর্ঘ্য কত 8 টা, তাহলে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি √3 বাই কত 4, বাহু কত 8, তার মানে 8 এর তার কি স্কয়ার, তাহলে এখানে ক্যালকুলেশন করলে √3/4, 8 এর স্কয়ার মানে 64, 4 দিয়ে কাটলে কত হবে 16, তাহলে অ্যান্সার হচ্ছে কত 16√3, এটার অ্যান্সার কত হবে 16√3, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখেন এখানে একটা অসমতার ম্যাথ আসছে, অসমতার ম্যাথটা কি বলছে যে 3x - 1 পরম মান, পরম মান মানে কি মডুলাস লেস দেন 2 এর সমাধান সেট কোনটা। আমরা পরম মানের একটা সূত্র জানি যে পরম মান যদি এরকম থাকে যেটাই থাকুক সেটার ক্ষেত্রে এখানে লেস দেন যদি 1 হয় আর যেটাই থাকুক, যেটাই থাকবে তার এই পাশে মাইনাসটা নিতে হবে, তাহলে এটা কত হবে -1 গ্রেটার দেন x লেস দেন 1, যদি ইকুয়াল থাকে ইকুয়াল দিব, না থাকলে না দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি সূত্র। এখন x এর জায়গায় এখানে কি দেওয়া আছে 3x - 2, আমি ইজিলি করে দেই এখানে 3x - 1 পরম মান লেস দেন কত 2, মানে এই পাশে যেহেতু 2 আছে তাহলে আমার এই পাশে -2 থেকে শুরু করতে হবে, -2 লেস দেন 3x - 1 লেস দেন কত 2। এখন আমাকে এখান থেকে x এর মানটা চেক করব আমি, তাহলে এখানে -1 আছে, এপাশে -1 আছে, এই -1 কে কাটতে হলে কি +1 করতে হবে না,
কি করতে হবে প্লাস ওয়ান, দুই পাশে প্লাস ওয়ান ইকুয়াল টু 3x মাইনাস ওয়ান প্লাস ওয়ান লেস দেন 2 প্লাস ওয়ান। ওকে, এখন যদি এটা করতে যাই বা এখানে কত দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান লেস দেন, এই পাশে তো কাটাকাটি চলে যাবে, থাকবে কি 3x, এটা কত হবে 3, এখন 3 দিয়ে তো কাটতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে দুই পাশেই, তাহলে ভাগ করি, তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি, এখানে কত হবে x, 3 দিয়ে কাটাকাটি যাবে, তো x এখানে কত হবে 3 ডিভাইডেড বাই 3, তাই না? তাহলে এখানে আচ্ছা করে দিই আমি। তো এখন বা এখানে কত হবে মাইনাস ওয়ান বাই থ্রি, এখানে লেস দেন এক্স, এখানে কত হবে ওয়ান, তাহলে আমার অ্যান্সার আসতেছে কত মাইনাস ওয়ান বাই থ্রি থেকে বড় আর ওয়ান এর থেকে কি ছোট, এটা কিন্তু ইকুয়াল নাই, এর জন্য এটাকে বলা হয় খোলা ব্যবধি। তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি আর হাইস্ট মান কত ওয়ান, এরকম। বাট যদি এখানে আমি কখনো কখনো এটাকে যদি আমি এরকম দিতাম, ওর এরকম তো থাকতেই পারতো যে এক্স লেস দেন, এই যে এখানে এরকম, এটা এরকম থাকতো ওয়ান, এরকম যদি থাকতো তাহলে কি হতো, এটা তাহলে হয়তো বদ্ধপ্রবৃদ্ধি, তখন এটাও থার্ড ব্র্যাকেট দিতে হতো যে ওয়ান বাই থ্রি, এটাও হইতে পারে, আর একটা হচ্ছে এটাও হতে পারে, বুঝতে পারছি এরকম ঘটনা। তাহলে এটার আনসার দাঁড়াচ্ছে কোনটা, এটা না, এটার আনসার কোথায় আছে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, এটার আনসার গ, বুঝতে পারছিস। এখন যদি এই যে এখানে আবার একটা মানসিক দক্ষতার একটা অঙ্ক আসছে, দেখেন এখন জানুয়ারি মাস, আজকে যদি জিগি জানুয়ারি মাস, আনফরচুনেটলি এটাও কি মাস, এটাও জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাস হলে এখন থেকে 100 মাস পর কি হবে। এখন অনেকে বলতে পারে যে স্যার আমি গুনে গুনে করবো, গুনে গুনে করাটা যায়, সমস্যা নাই, বাট প্রবলেম হচ্ছে আমরা শর্টকাট কিভাবে করতে পারি। আমরা জানি এক বছরে এক বছরে কয় মাস হয়, এক বছরে 12 মাস। তো আপনি যে সালটাই থাকুক, এখানে 100 মাস থাকুক, 5,000 মাস থাকুক, 10,000 মাস থাকুক, আপনি কি করবে, এটাকে এই একশোর কাছাকাছি কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ করা যায়, কোন সংখ্যাকে কি দিয়ে 12 দিয়ে ভাগ করা যায়, এটা চেক করবেন, কারণ এখানে জানুয়ারি মাস, 12 মাস পরে আবার কি আসবে জানুয়ারি হবে, 12 মাস পরে কি হবে জানুয়ারি হবে, এটা মাথায় রাখবেন। এখানে জানুয়ারি আছে, এখান থেকে যদি 12 মাস পরে দেয় আবার জানুয়ারি আসবে, এখানে যদি ডিসেম্বর থাকে আমি 12 মাস পরে ডিসেম্বর পাবো, সেটা থেকে গণনা শুরু করবো। ওকে, তো আপনি চেক করবেন যে এটার আশেপাশে 100 কে 12 দিয়ে ভাগ করা যায় কাকে, 12 দিয়ে ভাগ করা যায় আমার জানার মধ্যে 96 কে, আগে 96 কে, কারণ কি আমরা জানি 5 বারং 60, 6 বারং 72, 4 বারং 84, সরি 6 বারং 72, 7 বারং 84, 8 বারং কত 96, তার মানে 8 বারং কত 96, 96, এখন 96 মাস যদি যায়, এখন জানুয়ারি মাস আছে, তাহলে 96 মাস পরে কত হবে, আবার সেই জানুয়ারিতেই ঢুকবে। ওকে, আবার সেই জানুয়ারিতেই ঢুকবে, তো জানুয়ারির পরে আমার কাছে 96 ছিল না 100, আরো 4 মাস বেশি, তাহলে 96তে হচ্ছে জানুয়ারি, 97তে হচ্ছে কি ফেব্রুয়ারি, তারপরে হচ্ছে 98তে মার্চ, তারপরে 99তে এপ্রিল, আর 100তে কত হবে মে, এপ্রিল 100তে মে, তাহলে এটার আনসার হবে কত মে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে স্যার জানুয়ারি থেকে শুরু করছি, এরকম কথা না, এখানে যদি আপনাকে বলতো যে কি এপ্রিল থেকে তাহলে এই যে 12 দিয়ে যেটাকে কি করা যায় ভাগ করা যায়, ওই সংখ্যা হয়তো এপ্রিলে যে দেখতাম আমি, তাহলে কি হতো এপ্রিল থেকে আবার গোনা শুরু করতাম। মেন কথা এখানে যত মাসই থাকুক সেটা 12 দিয়ে ভাগ করে দেখবো যে আশেপাশে কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ করা যায়, তত পর্যন্ত এখান থেকে যে মাসটা থাকবে সেই মাসে চলে যাবো, ঠিক আছে। এত চিন্তা ভাবনা করার কিছু নাই, তার মানে কি 12 দিয়ে কত দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করে দিলেই হবে, ক্লিয়ার। দেখেন দেখেন এখানে একটা অঙ্ক আছে, এটা একটা সায়েন্সের ম্যাথ। দেখেন যদি একটি গাড়ির গতি দ্বিগুণ করা হয়, কি করা হয় গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কত গুণ। আচ্ছা গতি মানে কি, আমরা জানি বেগ, এটা নর্মাল হিসাব করতে গেলে বোঝা যায় বেগ, তো আমরা মনে করেন আগে ছিল বেগ হচ্ছে ভি, সাপোজ, তো তখন এর গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তির গুণ, গতিশক্তির একটা সূত্র আছে আমাদের কাছে, এটাকে বলি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি তার স্কোয়ার। ওকে, কেন, কারণ এখানে ভি ছিল তখন এটা কি হয়েছে এম ভি ভি স্কোয়ার, পরবর্তীতে ক্ষেত্রে বলছে গতিশক্তি দ্বিগুণ করতে, তার মানে ভি এর মান কি হবে 2v, তখন ই কে ইকুয়ালস টু কি হবে আমরা জানি হাফ এম ভি, ভি টাকে কি বসবে 2v তার হোল স্কয়ার, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত হাফ এম ভি 4v তার হোল স্কয়ার। ওকে, এখন যদি এটা ক্যালকুলেশন করি কে কার কত গুণ, তার মানে এটা দিয়ে এটাকে কি করবো ভাগ করবো, হাফ হাফ তো অটোমেটিকলি কাটা যাবে, এম এম অটোমেটিকলি কাটা, থাকবে কি এখানে থাকবে হচ্ছে 4v স্কয়ার ডিভাইডেড বাই কি ভি স্কয়ার, তাহলে এটা একটা বাদ, আমরা প্রথমটা এইটাকে যদি 1 বলি এটাকে বলি 2, তার মানে এখানে কত হবে ইকে 1, আর হচ্ছে এই ই ডিভাইডেড বাই কত ইকে 2। ওকে, সরি ভুল হয়েছে, এখানে কত হবে এখানে হবে ইকে 2 ডিভাইডেড বাই 1, তাহলে এখানে হচ্ছে 2:1, মানে প্রথম দ্বিতীয়টা প্রথমটা, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 4 কত 1, তাহলে কত গুণ। আচ্ছা এটাকে একটু, আচ্ছা এইভাবে না লিখে আমি এইভাবে লিখে দেই যে ইকে 2 ডিভাইডেড বাই কি ইকে 1,
তাহলে এখানে দাঁড়াবে কত বলেন তো 4/1 আর আর গুণ করেন, আর গুণ করলে কত হবে ek2 ইকুয়ালস টু হচ্ছে 4 ইনটু ek1 তার মানে দ্বিতীয়টা প্রথমটার কত গুণ 4 গুণ 4 গুণ তার মানে এখানে কত হবে এটার আনসার দাঁড়াবে হচ্ছে 4 এটার আনসার দাঁড়াবে 4 বুঝতে পারছি সরি এখানে ইংলিশে লিখে ফেলছি এটা হবে হচ্ছে এখানে 4 তাহলে এখানে হবে হচ্ছে 4 এরকম বুঝতে পারছি দেখেন এটার আনসার দাঁড়াবে 4 গুণ ওকে তারপরে এখানে আরেকটা কোশ্চেন দিছে এই অঙ্কটা আমার মতে যে ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটা দেওয়াটা হচ্ছে পাপ এক ধরনের পাপ হিসাব করতে গেলে আমি মনে করি কারণ এই অঙ্কটা করাটা খুবই কঠিন হয়ে যায় কারণ এখানে মান মুখস্থ করতে হবে রুটের নিচে আপনাকে মান মুখস্থ করে করে করতে হবে এই জিনিসগুলা ঠিক না এটা ওকে তো এটা যদি দেখেন কি বলছে মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে তো এখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি সি কষ্ট কি ছিল 1 প্লাস সি কষ্ট হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর তারপর হচ্ছে এফ এটা হচ্ছে আমার সূত্র এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তো ক্যালকুলেট করলে এখানে মান বসাইতে বলছে সি হচ্ছে মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সি কি চক্রবৃদ্ধি মুনাফা আর আমার কাছে আরেকটা পি হচ্ছে কি আসল পি হচ্ছে আসল ওকে আর কি মুনাফার হার হচ্ছে মুনাফার হার এটাই আমাকে বের করতে হবে আর এন এন হচ্ছে কি সময় বা বছর ওকে এখন যদি আমি এখানে মান বসাই এখন বলছে কি কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধির হারে আচ্ছা মনে করেন সাপোজ আমি পি ধরলাম আসল কি পি তাহলে এখানে সি হবে কি দ্বিগুণ টু পি এটা আমাকে বলেই দিছে তার মানে এখানে মান বসালে কত হবে টু পি ইকুয়ালস টু পি 1 প্লাস আর এর মান বের করতে হবে আর এন এর মান কত বলছে এন এর মান 10 বছর এখানে আমি 10 দিয়ে দিলাম এখানে পি পি কাটা যায় এখানে থাকে কি 2 ইন্টু ইকুয়াল টু 1 প্লাস আর তারপর কত 10 এটাকে এখন কিভাবে করবেন এটাকে নরমালি এভাবে করা পসিবল না কেন এটাকে তাহলে ডিরেক্ট কিভাবে করা পসিবল যেমন এখানে লগ আনতে হবে কি আনতে হবে লগ লগের যদি আমি এখানে ক্যালকুলেশন করিও লগ এভাবে নাই না এই 10 টু দি পাওয়ার এটাকে এই পাশে পাঠিয়ে দেন পুরোটাকে কি করবো আমি এই পাশে পাঠিয়ে দিব 10 এই পাশে আছে কি আর ইয়া করে এই পাশে আছে কি √10 তারপর 2 হবে না এখানে কত কত 1 প্লাস আর তাই না এটাকে লেখা যায় কি 2 টু দি পাওয়ার কত 1/2 সরি 1/10 কত 1/10 ইকুয়ালস টু 1 প্লাস আর এটার যে মানটা এটার মান আসছে হচ্ছে 1.7 এর কাছাকাছি ঠিক আছে 1.7 সামথিং এটাকে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে এটাকে কিছু মান আছে মুখস্থ করতে হয় এরকম এটা কত আসে 1.7 এর কাছাকাছি এখানে কত হবে এখানে 1 প্লাস আর তো এখান থেকে আর এর মান যদি বের করি 1 টাকে ওই পাশে পাঠিয়ে দিব তার মানে হচ্ছে 1 মাইনাস 7 মাইনাস 1 তাহলে আসে কত 0.7 সামথিং কিছু ওকে তো এখন আমার কাছে আর এর মান লাগবে না কিসের মান ও আচ্ছা সরি এখানে একটা সূত্র ভুল হয়েছে সূত্রটা হবে হচ্ছে আর ডিভাইডেড বাই আচ্ছা এটা হচ্ছে কি আর এর মান এটা কিসের মান আর এর মান এখন এখানে কি বলছে পার্সেন্টেজ দিতে বলছে না তার সাথে কি করব ইনটু পার্সেন্টেজ তাহলে 0.7 এর সাথে ইনটু যদি 100 দেই তখন এটা কত হবে 7 পয়েন্ট সামথিং এখানে 7 পয়েন্ট আছে কোথাও এই যে হ্যাঁ 7 পয়েন্ট এটা তার মানে 7 পয়েন্ট সামথিং এটা হচ্ছে অ্যান্সার বুঝতে পারছি এইখানে এই যে এই জিনিসটাই তো মুশকিল এই জিনিসটা করবোটা কিভাবে এই জিনিসটা মুশকিল একটা জিনিস এই জিনিসটাকে এভাবে করা যায় না এটাকে কিছু মান আছে আমাদের মুখস্থ করতে হবে তো এটার হচ্ছে 1.7 সামথিং কিছু মান দেখেন দেখেন এখানে একটা কোশ্চেন আছে একটি কঠিন ঘনককে এটাও কিন্তু একটা ওই যে মানসিক দক্ষতা এটা কোনো অঙ্ক না দেখেন একটি ঘনককে অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে আছে আপনি যদি ঘনকটিকে পানির মধ্যে আমি যদি এখানে মনে করেন সাপোজ এখানে একটা আঁকাই এটা পানি তো এখানে আমি একটা ঘনক আঁকলাম ঘনকে জানি আমরা সব বাহু কি হয় পরস্পর সমান এরকম অবস্থায় আছে আর কি এখন আমি যদি কি বলছে মানে এখান থেকে আমি একটা চাপ মারলাম চাপ মারার পরে ও কি করবে নর্মালি এখান থেকে একটু কিরকম আরো নিচে নেমে যাবে পরবর্তীতে আবার চাপ উঠাই নিলে পানি তো অভিকর্ষ স্তরণ তো কি সেমই কাজ করতেছে ঠিক আবার আগের পরিমাণে চাপ তো উঠে নিচ্ছে আগের পরিমাণে উঠে যাবে তাহলে এটা কি যতটুকু উঠছিল ততটুকু আবার উঠবে তাহলে একটি ঘনকটি পানি নিচে ডুবে এটা ভুল তারপরে কি ঘনকটি সম্পূর্ণ ডুবে যাবে এটাও ভুল আবার কি অর্ধেক ডুববে আর অর্ধেক ভাসবে তার মানে এটাই কি এটাই আমার রাইট আনসার বুঝতে পারছি দেখেন এখানে আরেকটা অঙ্ক আছে 16 নম্বর কি বলছে এটা একটা দ্বিপদী বিস্তৃতি থেকে আসছে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স 1/x স্কোয়ার তার পাওয়ার 7 এর মধ্যপদ কততম পদ এখন যারা দ্বিপদী বিস্তৃতি করছেন তারা অবশ্যই জানেন যে দ্বিপদী বিস্তৃতির মেন যে সূত্রটা ছিল এটা ছিল এক্স প্লাস ওয়াই তার পাওয়ার কত এন
এক্স প্লাস ওয়াই তারপর এন। এখন এখানে কয়টা পদ থাকে? একটা একটা দুইটা, কয়টা পদ? দুইটা পদ। প্রবলেম আমার এখানেই দাঁড়া করে দিচ্ছে যে এখানে কয়টা পদ আছে বলেন তো? এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই কত? এক্স স্কোয়ার। কয়টা পদ আছে এখানে? তিনটা পদ। কয়টা পদ? তিনটা পদ। এখন তিনটা পদ নিয়ে আপনি বিস্তৃতি করতে পারবেন আদৌ? তিনটা পদ নিয়ে বিস্তৃতি করতে পারবেন না। তার মানে আমাকে এটা এখানে ভেজাল আছে, ভেজালটা ঠিক করতে হবে আগে। কিভাবে ঠিক করতে পারি? এটা দেখে কিছু মনে হয় না অবভিয়াসলি। এটা দেখে কি মনে হয় যে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা কি সূত্র পড়ে না? দেখি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ার কি আছে? চান্স আছে। আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে এ প্লাস বি এটা কি এক্স, এটা কি ওয়ান বাই এক্স স্কোয়ার, এটার তো একটা সূত্র পড়ে, পড়ে না? এভাবেও করা যেতে পারে, অথবা আচ্ছা, তো এটা সূত্র যদি ফেলি তাহলে সূত্র কি হতে পারে দেখেন তো? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার না? এটাই তো সূত্র। এটা সূত্র। এটা আর এটা যদি অনুসিদ্ধান্ত ফেলি তাও চলবে। তাহলে এটা আর কি, এটার অনুসিদ্ধান্ত কি হবে বলেন তো? এক্স প্লাস ওয়ান বাই এক্স আর কি এক্স প্লাস ওয়ান বাই, আচ্ছা এক্স, আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে মাইনাস টু তাই না? এটা হবে মাইনাস টু, তাহলে মাইনাস টু না, এটা এখানে কি নিব? মাইনাস। এটার কটা সূত্র? এটা সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এটা একটা এখানে একটা মাইনাস টু থাকে। আবার এটার একটা সূত্র আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার কি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই মাইনাস এক্স। কোনটা নিব? এখন যেটাই নিবেন এই মাইনাস টুর সাথে যেটা কাটাকাটি যাবে, এই টু আর মাইনাস টু কাটাকাটি যাবে না, তাহলে মাইনাসের সূত্রটা নিব। তাহলে ওয়ান মাইনাস এক্স তার কি হোল স্কোয়ার, তার মানে সূত্র কি প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। আর এখানে যে মাইনাস টু ছিল সেই মাইনাস টুটা এখানে বসাই দিলাম। ক্লিয়ার? তারপর কত? 7। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি, এক্স এক্স কাটা, এই টু আর টু কাটা, থাকে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কয়ার, তার পাওয়ার কত হবে? 7। বুঝতে পারছি? পাওয়ার পাওয়ারে কি হয়? পাওয়ার পাওয়ারে গুণ হয়। আমরা জানি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তার পাওয়ার কত হবে? 14। তার মানে এইটা হচ্ছে আমার কি আসল রাশি। এখন বের করতে বলছে কি মধ্যপদ। আমরা যদি মধ্যপদের বের করতে যাই, আমরা মনে করেন একটা জিনিস লিখলাম এখানে যে এ প্লাস বি তার হোল স্কয়ার, এটা সূত্র কি আসে? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কয়ার। আচ্ছা, এখানে এন এর মান কত বলেন তো? এটার সাথে এটা তুলনা করে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে আমার কত? 2। যা কি সংখ্যা? যা একটা জোড় সংখ্যা। যদি কখনো কখনো যখন এন এর মান যখন 2 থাকবে, কি থাকবে? এন এর মান যখনই 2 থাকবে তখন এখানে পদ কয়টা হচ্ছে? 1 2 3, আমরা তিনটা। এন এর মান 4 থাকলে কটা হবে? 5টা। এন এর মান 6 থাকলে, এন এর মান 6 থাকলে কটা হবে? এন এর মান 7 থাকবে, 7 থাকবে। এন এর মান যখন 6 থাকবে তখন হবে কত? 7টা। যখনই দেখেন বেদর সংখ্যা, তো মধ্যপদ মাঝখানে থাকতেছে না? থাকতেছে না। মধ্যপদ হচ্ছে কয়টা? একটা। মধ্যপদ কয়টা? একটা। তাহলে এটার মধ্যপদের যদি সূত্র দেই আমি, মধ্যপদ এটা সূত্র হচ্ছে আমার n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। n ডিভাইডেড বাই 2 তম প্লাস 1 তম পদ। কিন্তু যদি আমি ঘটনাটা এরকম বলি যে a প্লাস b তার কি হোল কিউব, তাহলে এটা সূত্র কি আসে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি b কিউব। এখানে দেখেন পদ আছে, এখানে মধ্যপদ n এর মান কত? n এর মান 3, যা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। মধ্যপদ এই দিক থেকে চিন্তা করলে মধ্যপদ এটা হবে, এদিক থেকে চিন্তা করলে মধ্যপদ এটা হবে। কয়টা মধ্যপদ? মধ্যপদ দুইটা এখানে। তো এই দুইটার জন্য বের করতে হয়। 1 নাম্বার মধ্যপদ, প্রথম মধ্যপদ যদি আমি বলবি তাহলে কত হবে? এখানে এটা সূত্র হয় হচ্ছে n প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান তম পদ, এটা একটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে আমার সূত্র n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম পদ। এইটা হচ্ছে কি আমার সূত্র। এখন আমি যদি এটার কথা চিন্তা করি, এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 14। তাহলে n এর মান যদি 14 হয় তাহলে মধ্যপদের নিম্ন সূত্র কোনটা দেবে? এটা না এটা? তো অবভিয়াসলি n এর মান জোড় সংখ্যা, সেটা সূত্র কি এটা? এটা যদি আমি বলি তাহলে এখানে সূত্র কি? n এর মান হচ্ছে 14। তাহলে কি হবে? 14 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 7 7 প্লাস 1 টোটাল কত হবে? 8। 8 তম পদ। তাহলে এটার आंसर দাঁড়াবে কত? 8 তম পদ। আপনি সূত্র জানলে, ক্যালকুলেশন বুঝলে আপনার অঙ্ক করতে টাইম লাগবে না। আপনাকে এইগুলো বুঝাইলাম তার জন্য টাইম লাগতেছে। ওকে, দেখেন বুঝতে পারছি? এখন যদি আমি 17 নম্বরটা দেখি, এখানে এই যে আরেকটা অঙ্ক দিছি, যেটা দেখেন এটা কি বলছে? x স্কয়ার মাইনাস p প্লাস q ইনটু x প্লাস pq ইকুয়ালস টু 0। এটা খুব ডিরেক্টলি বীজগণিতিক রাশির একটা উৎপাদক বিশ্লেষণ থেকে চলে আসছে। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে আমাদের কি করব? x স্কয়ার মাইনাস p প্লাস q তার ইনটু x প্লাস কি pq ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু 0। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? এটার সাথে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? x স্কয়ার, এটার সাথে এটা গুণ করেন তাহলে কি হবে? মাইনাস এক্স স্কয়ার গুণ করলে কত হবে? এটার সাথে গুণ করলে এক্স, আর পি কিউ গুণ করলে কত হবে? পি এক্স প্লাস মাইনাস মাইনাস কিউ এক্স।
প্লাস পি কিউ, ওকে, ইকুয়ালস টু 0। এখন কি করবো, এখানে কমন যায়, x কমন যায়, x কমন গেলে কি হবে, x মাইনাস পি, এখানে মাইনাস কিউ কমন যায়, x মাইনাস পি, আবার ইকুয়ালস টু 0। আবার এটা কি কমন, তাহলে এখানে হবে কি x মাইনাস পি, আর এখানে দাঁড়াচ্ছে x মাইনাস কিউ, ইকুয়ালস টু কত 0। এখন এটা সমান সমান 0, এটা সমান সমান 0, তাহলে x মাইনাস পি ইকুয়ালস টু কত 0, আর এখানে দেওয়া যায় x মাইনাস কিউ ইকুয়ালস টু কত 0। সুতরাং x এর মান কত আসতেছে, p, আর একটা x এর মান কিউ। কয়টা মান, একটা p আর q কোথায় আছে, x এর মান পি কিউ, এই যে ক নাম্বার, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার আছে ক। বুঝতে পারছি, দেখেন দেখেন এখানে দুটো অঙ্ক আছে। কে এর কোন মানের জন্য 5x প্লাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু কত 0 ও 2x প্লাস ky মাইনাস 7 ইকুয়ালস টু কত 0, সরল রেখা দুইটি পরস্পর সমান্তরাল। এই অঙ্কটা কিন্তু যারা জেনারেল ম্যাথ করছে, আর্টস কমার্সে, তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। কেন, কারণ এটা হচ্ছে 9-10 এর হায়ার ম্যাথের একটা স্থানাঙ্ক জ্যামিতির একটা চ্যাপ্টারের অঙ্ক। তো দেখেন এইখানে কয়টা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা কি, দুইটা সরলরেখা। দুইটা সরলরেখা আমরা নরমালি আগে বুঝতে হবে যে সরলরেখার সাধারণ সূত্র কি। এদিকে দেখেন, এখানে একটু বুঝেন যে সরলরেখার কিসের, সরলরেখার আদর্শ সমীকরণ, সরলরেখার আদর্শ সমীকরণের কয়েকটা সূত্র আছে, তার ভিতরে অন্যতম একটা সূত্র হচ্ছে এটা। আদর্শ সমীকরণের সূত্র কি, y ইকুয়ালস টু mx প্লাস c। এটা হচ্ছে কয়েকটা সূত্রের ভিত্তিতে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণের সূত্র কি, y ইকুয়ালস টু mx প্লাস c। এটা একটা আদর্শ সমীকরণের ভিত্তিতে একটা অন্যতম। তো এই সমীকরণের কোনটা কি, x আর y কি, x আর y তো চলক, আর m টা হচ্ছে ঢাল, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। m টা কি ঢাল, আর c হচ্ছে কি y এর ছেদক। এটা লাগবে না, এটা এখন দরকার নেই আমার, কিন্তু এই m টা কথাটা আমার লাগবে। তার মানে x এর যে চলক, x এর যে সহগ তাকে বলা হয় কি ঢাল, x এর সাথে যেটা থাকে সেটাকে বলে ঢাল। আর এই সমীকরণটা অবশ্যই মাঝখানে এই পাশে y রাখতে হবে, বাকি সবকিছু অন্য পাশে। ওকে, তো এখন দুইটা সমীকরণ পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি, সমান্তরাল হওয়ার কিছু শর্ত আছে, সে শর্ত কি, সমান্তরাল মানে সমীকরণ সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে প্রথম সমীকরণের ঢাল এটাকে যদি m1 বলি, দ্বিতীয় সমীকরণের ঢাল যদি m2 বলি, তাহলে দুটা পরস্পর কি হবে, কি হবে, সমান হবে। যেমন এটা যদি দেখতে কিরকম হইতে পারে, এরকম একটা সমীকরণ এটা হইতে পারে, আর এই একটা সমীকরণ, এই দুটা পরস্পর কি সমান্তরাল, অথবা এরকম এরকম একই রকম হবে দেখতে প্রায়, এটা দুটা সমান্তরাল। আরেকটা শর্ত পরে রাখি, সেটা আসে, যেটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। কিসের, লম্ব হওয়ার। তো লম্ব হওয়ার শর্ত হচ্ছে এই ঢাল m1 ইন্টু m2 এদের গুণফল হবে -1, এটাও কিন্তু আসে। যেমন এটা দেখতে কিরকম হতে পারে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা পরস্পর কত ডিগ্রি, 90 ডিগ্রি, তারা হচ্ছে লম্ব হয়। ওকে, তো সর্বপ্রথম আমার হচ্ছে এখানে m1 আর m2 তো বের করতে হবে, এই সমীকরণ থেকে m1 বের করে আনি। এটা বের করার জন্য আমি বলছিলাম যে এখান থেকে কি আছে, 5x প্লাস কত 4y মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। আমি বলছি ঢাল বের করার সহজ টেকনিক কি, এইরকম আদর্শ সমীকরণ ফর্মে আনবেন। আনবেন কিভাবে, y কে এক পাশে রাখবেন, যে 4y কে আমি এক পাশে রেখে দেই, তো ওইগুলাকে ওই পাশে, এটা ওই পাশে গেলে -5x, আর এটার পাশে গেলে +1। তো y টাকে আমি কি করি, 4 টাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, y কে শুধুমাত্র এক পাশে রাখতে হবে। তাহলে এটা কি হবে, -5x প্লাস 1 ডিভাইডেড বাই 4। এখন এটাকে যদি ভাঙা দেই, তাহলে কি হবে, -5/4 x প্লাস 1/4। এই যে দেখেন x এর সাথে কি সহগ, x এর সাথে হচ্ছে -5/4, তার মানে m1 হবে আমার কত, -5/4। ওকে, তাহলে m1 পেয়ে গেলাম। এখন দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি আমি এখানে করতে যাই, তাহলে এটাকে আমি একটু শর্টকাটে করি আমরা, 2x প্লাস কি ky -7 ইকুয়ালস টু 0। তাহলে ky কে পাশে রেখে দিলাম, ওইটাকে ওই পাশে -2x প্লাস 7। তাহলে এখন যদি আমি y ইকুয়ালস টু, আমরা জানি হচ্ছে -2 কত হবে, kx প্লাস 7 তাই না, এই x এর সাথে কি আছে, -2/k, তার মানে m2 কত হবে, m2 হবে -2/k। ওকে, এখন যদি আমরা জানি শর্ত কি, জানি শর্ত, জানি m1 ইকুয়াল টু কি m2, মানে দুটো পরস্পর সমান হয়। তাহলে আমি এখানে লিখতে পারি না যে -5/4 ইকুয়াল টু কত হবে, -2/k, মাইনাস মাইনাস বাদ আগেই, তাড়াতাড়ি গুণ করলে এটা কত হবে, 4 2 8, এখানে কত হবে 5k। সুতরাং k এর মান কত হবে, 8/5। তাহলে k এর মান কত আসতেছে, 8/5। অ্যান্সার তাহলে কি, খ নাম্বার। অ্যান্সার কি, খ নাম্বার। আপনি অঙ্ক যখন করতে যাবেন, তখন আপনার এরকম ঢাল বের করে করাটা খুব সহজ হবে। যেমন এখানে দেখলেই বোঝা যায়, একে এটাকে এই পাশে পাঠানো, এটাকে তাহলে x টা ওই পাশে গেলে কত, -2, তা -2 পথে ওই পাশে কি দিবেন, কে টাকে ওই পাশে পাঠিয়ে দিবেন, তাহলে -2/k। আপনি যখন থিওরিটিক্যালি বুঝে ফেলবেন, তখন আপনার অঙ্ক করতে আপনার কি লাগবে, 10 থেকে 15 সেকেন্ডের বেশি টাইম লাগবে না। বুঝতে পারছি।
এখন দেখেন এখানে একটা অঙ্ক দিছে যে যদি 0 লেস দেন এক্স, মানে এক্স এর মান লেস দেন কত 0, মানে গ্রেটার দেন 0 এবং লেস দেন কত 1, এক্স এর মান 0 থেকে বড়, এক্স এর মান কি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। এখন 0 থেকে বড় আর 1 থেকে ছোট কি হইতে পারে? কোনো পূর্ণ সংখ্যা আছে এখানে? অবভিয়াসলি কোনো সংখ্যা নাই। তাহলে কি হইতে পারে? এক্স এর মান হইতেই পারে এরকম হাফ, 1/3, 1/4, 1/5 এরকম কোন সংখ্যা হইতে পারে, বা 2/5, 2/5 তো হবে, হ্যাঁ 2/5 হবে, মানে কোন একটা ভগ্নাংশ আকারে হবে এরকম কোন একটা মান। তো সাপোজ আমি ধরে নিলাম এক্স এর মান, এখান থেকে এক্স এর মান হচ্ছে হাফ ধরে নিলাম, কি ধরে নিলাম হাফ। এখন বলছে হয় তবে নিচের কোনটি সবচেয়ে বড়, বড় রাশি বের করতে বলছে। আমি এক্স এর মান হাফ, তার মানে এটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে হাফ, এটার ক্ষেত্রে 2, তার মানে 2 ইন্টু কত, এক্স এর মান হাফ, 2 2 কাটা, এই কষ্ট কত আসছে 1। এখানে যদি এক্স এর মান হাফই বসাই, 2 তার হোল স্কয়ার কত হবে 1/4। এখানে যদি এক্স এর মান হাফ বসাই, তার মানে হাফ প্লাস 1 কত আসছে ইকুয়াল টু 3/2। এখন বলেন তো এই কয়েকটার ভিতর থেকে সবচেয়ে বড় কে? এটা মানে তো, এটা তো মানে আমি 0.5 জানি, এটা মানে 1, 1/4 মানে কত 0.25, এটাও আমি জানি। আর এটা মানে কত 3.2, এটা হচ্ছে 1.5, তার মানে কে বড় 1.5, তার মানে এটা কত, এটাই হচ্ছে সবচেয়ে বড়, x+1 কি সবচেয়ে বড়, বুঝতে পারছি? আচ্ছা এখানে দেখেন, এখানে প্রতি বছরই ধারা থেকে কিন্তু কোশ্চেন আসে, এবছর কিন্তু 2টা কোশ্চেন আসছে। ধারা জিনিসটা, ধারা চ্যাপ্টারটা অনেক ভালো করেই পড়তে হবে। তো দেখেন এখানে যে ধারাটা আছে, আমরা জানি ধারা মূলত কয় প্রকার হয়, মূলত 2 প্রকার, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। প্রত্যেকটা ধারা করার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। ওকে, তো এখানে একটা দেখেন -1 প্লাস হাফ মাইনাস, তারপরে কি 1/4 প্লাস 1/8, আর এটা কি -1/16। এটা আপনাকে চেক করেন যেটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো এখন আপনি হিসাব করলে দেখে বোঝা যায় এখানে। আমরা জানি সমান্তর ধারা কি, প্রথমটা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে এবং তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে যদি সাধারণ অন্তর কি থাকে 10 থাকে তাহলে সমান্তর ধারা। আর যদি ভাগ করার পর দ্বিতীয়টা থেকে প্রথমটা যদি ভাগ করি তাহলে, এবং তৃতীয়টা থেকে যদি দ্বিতীয়টা ভাগ করি, যদি ভাগ করার পর 10 থাকে তখন সেটা হবে কি গুণোত্তর ধারা। এটা কিছুটা রাশি দেখলে বোঝা যায় এটা কি গুণোত্তর ধারা হওয়ার চান্স বেশি। তো আমি গুণোত্তর ধারাটা আগে চেক করবো। চেক করার ক্ষেত্রে আমরা জানি R1, তাহলে এই পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে R1 কি দ্বিতীয় পদ কত আছে হাফ, হাফ দিয়ে ভাগ করবো কাকে, প্রথম পদ, হাফ কে ভাগ করবো প্রথম পদ দিয়ে -1। এখানে কি হবে, এখানে হাফ ইন্টু জানি -1 একই হবে, এটা কত আসতেছে ঘুরে ফিরে -হাফ। ওকে, আর টু এর ক্ষেত্রে কি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তৃতীয় পদ কি আছে আমার কাছে এখানে -1/4, আর দ্বিতীয় পদ কত আছে হাফ। তাহলে এখানে কত হবে -হাফ, গুণ আছে ভাগ আছে, গুণ দিয়ে উল্টে যাবে, 2 দিয়ে কাটলে 2, তাহলে অ্যান্সার ঘুরে ফিরে কত আসতেছে এই -হাফ। কারণ এটা কি ধারা, এটা একটা গুণোত্তর ধারা। ওকে, তারপরে এখন কোশ্চেন আসি যে এই ধারাটির অসীম ধারাটির, এটা কি ধারা অসীম, অসীম এখানে কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অসীম কেন, অসীম বলছে দেখেন এইখানের পরে প্লাসের পরে আরো কিছু কিন্তু থাকার কথা ছিল, ওরা কিন্তু দেয় নাই, তার মানে এখানে শেষ হয় না, এটা চলতেছে, এটা কি করতেছে চলতেছে, এটা একটা অসীম ধারা, গুণোত্তর অসীম ধারার যোগফল হবে। এখন আপনাকে গুণোত্তর অসীম ধারার যোগফল বের করতে বলছে, আপনি তো গুণোত্তর ধারার সূত্র জানেন, যোগফল বের করার আপনি ডিরেক্টলি দিয়ে দিবেন এরকম আমি জানি। অনেকেরই মনে করবেন, অনেকে এরকম দিয়ে দিবে SN = আমরা 2টা সূত্র জানি গুণোত্তর অসীম ধারা। গুণোত্তর ধারার 2টা সূত্র আছে, সমষ্টি নির্ণয়ের। যোগফল মানে কি সমষ্টি, সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল a × 1 - r⁴n, আর হচ্ছে 1 - r, যখন r এর মান কি, যখন r এর মান 1 থেকে কি হয় ছোট হয় এটা। আবার আরেকটা সূত্র ছিল SN = এটা কি ছিল nটি পদের সমষ্টি নির্ণয়, কিসের nটি পদের সমষ্টি, এটা ছিল সূত্র। এখন আরেকটা সূত্র ছিল a/r⁴n - 1 / r - 1, এটা তাই না, যখন r এর মান বড় হবে আর কি, এটা থেকে যেটা বড় সেটা থেকে বিয়োগ হয়। কিন্তু প্রবলেম হচ্ছে এই বলতে পারবেন এই অসীম ধারায় এন আছে কতটি, মানে কয়টা পদ আছে আপনার কাছে বলতেই পারে, অনেকে বলতে পারে স্যার 1 2 3 4 5, 5টা পদ আছে, 5টা পদ দিয়ে এখানে এন এর মান কত বসাবেন 5 বসায় ক্যালকুলেশন করে দিলে অঙ্ক হয়ে যাবে, তাই না? বাট প্রবলেম এখানেই, এটা কি ধারা বলেন তো, অসীম ধারা। এটা কি শেষ হয়েছে এখানে, শেষ হয় নাই, তার মানে এটা কি লাস্ট পদ, এটা লাস্ট পদ না। অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি যদি অসীম থাকে তখন এইভাবে বের করতে পারবেন না। আপনি যদি বলেন 5টা পদের সমষ্টি তাহলে এখানে বের করে দিতাম, কিন্তু বলছে ধারাটি কয়টি পদ আছে আপনি কি জানেন না তো, জানেই না যে ধারাটার কয়টা পদ আছে, তাহলে আপনি এটা কিভাবে বের করবেন? অসীম গুণোত্তর ধারার কাছে আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, সেটার সূত্র সমষ্টি, সেটা কি
অসীমতক সমষ্টি। সেটা কি? অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টির সূত্র কি ছিল? সেটার নাম কি ছিল? অসীমতক সমষ্টি। এটা শুধুমাত্র গুণোত্তর অসীম ধারার ক্ষেত্রেই হয়। কিসের ক্ষেত্রে? গুণোত্তর অসীম ধারার ক্ষেত্রে। অসীম সসীমের ক্ষেত্রে হবে না, অসীম ধারার ক্ষেত্রে। অসীম ধারার ক্ষেত্রে গুণোত্তর অসীম ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টি। তাও সবার ক্ষেত্রে থাকে না, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। অসীম ধারা অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে এস ইনফিনিটি, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। কোন পর্যন্ত? ইনফিনিটি। সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এইটা তখনই থাকে যখন r মডুলাসের মান লেস দ্যান 1 হয়। মানে ঘুরে ফিরে এরকম হবে যে -1 r এর মান -1 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট। এটা যখন আমি ধারার ক্লাস নিব তখন আমি এটা জিনিসটা ভালো করে বুঝাবো যে জিনিসটা কিভাবে আসতেছে। ওকে, এখন আমরা এইটুকু বুঝতেই হবে যে আর মডুলাস লেস দ্যান 1। এখন এই মান দিয়ে হচ্ছে আমার কি ধারাটির যোগফল বের করতে হবে। কেন? কারণ এটা কি ধারা? এটা অসীম ধারা, এটা সসীম ধারা না। এই দুইটা সূত্র কিন্তু হবে না, কারণ এইটা নির্দিষ্ট একটা পদের জন্য, এটা একটা নির্দিষ্ট পদ না, অসীমের ক্ষেত্রে পসিবল। তো এখানে আমরা জানি এর মান এই পদে কত আছে? -1। আমরা জানি এর মান কত? -1। আর আর এর মান কত পাইছি আমি? আর এর মান পাইছি -1/2। এখানে আমি কত দিলাম? উপরে -1 ইন্টু -1/2। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস হাফ, এখানে কত আসবে? উপরে -1, নিচে লসাগু করলে আসবে 3/2। এটাকে যদি উল্টে দেই 1 - 2 বাই কত? 3। সরি, মাইনাস থাকবে, মাইনাস মাইনাসে কত হবে? -2/3। তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কত? -2/3। -2/3 কোথায় আছে? এই ক নাম্বার। তার মানে কত? ক নাম্বার, -2/3। বুঝতে পারছি? এখন দেখেন এখানে একটা পদ আছে আমাদের কাছে, এখানে আরেকটা ধারা আছে। এই ধারাটা আবার একটু সহজ। দেখেন 3 প্লাস 3/2 প্লাস 3/4 প্লাস ডট 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 লাস্টে কত আছে? এটার পরে কোনো প্লাস প্লাস আছে? নাই। তার মানে এটা কি ধারা? এটা একটা অসীম ধারা না সসীম ধারা? অবভিয়াসলি এটা একটা কি সসীম ধারা। আপনার মাথায় আগে থাকতে আইডেন্টিফাই করতে হবে সসীম না অসীম, সসীম না অসীম, সমান্তর না গুণোত্তর। এটা একটা সসীম ধারা পেয়ে গেলাম। এখন দেখেন সমান্তর না গুণোত্তর, ধারার ভগ্নাংশ আকারে দেখে বুঝাই মনে একটা ডাউট হতে পারে যে এটা কি একটা গুণোত্তর ধারা। আপনি গুণোত্তর ধারা চেক করে ফেলেন। আমরা জানি চেক করে কিভাবে, আর ওয়ান কিভাবে করে? উপরে দিব 3/2, নিচে ভাগ করবো কত দিয়ে? 3 দিয়ে। 3/2 আর এখানে কত আছে? নিচে 1 আছে, তাহলে কত হবে? 1/3। 3 কাটা কষ্ট কত হবে? হাফ। ওকে, এখন আমি চেক করবো এটা দিয়ে, এটা দিয়ে। আর টু কিভাবে চেক করে? সেটা হচ্ছে 3/4 ভাগ করলাম আমি, ভাগ করবো কি দিয়ে? 3/2 দিয়ে। এটাকে যদি উল্টাই দিই 3/4 ইন্টু কত হবে? 3/4 ইন্টু 2/3। 3 কাটা 2 দিয়ে কাটলে 1/2, তার মানে আবার 1/2। এই যে এটা আর এটা কি আসতেছে? সেম আসতেছে। তার মানে কি ধারা এটা? এটা একটা গুণোত্তর ধারা। ওকে, যদি গুণোত্তর ধারাই হয় তাহলে আমাকে বের করতে বলছে কি ধারাটিতে মোট কতটি পদ আছে। এটা কি সসীম না ছিল না অসীম ছিল? এটা অবভিয়াসলি একটা সসীম, কারণ এখানে আর কোনো পদ নাই। তার মানে এই যে যে পদটা দেখতে পাচ্ছি 3/64, এটাই কি লাস্ট পদ না? এটাই কি লাস্ট পদ? এই লাস্ট পদের সূত্র দিয়ে আমাকে বের করতে হবে। গুণোত্তর ধারা, গুণোত্তর সসীম ধারা n তম পদের সূত্রের মান ছিল কত? এটা কত? এটা হচ্ছে n তম পদ। এটা আমি জানি এটা কততম পদ, এটা আমাকে বের করতে বলছে। এখানে যদি n এর মানটা বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। কিন্তু আমাদের সূত্র কি ছিল? গুণোত্তর ধারার গুণোত্তর ধারার n তম পদ, n তম পদের মান, গুণোত্তর ধারার n তম পদের মান সূত্র কি ছিল? a r n-1, a r n-1। তাহলে আমি এখানে a r n তম পদের মান কত দেওয়া আছে? 3/64। আমি এখানে লিখতে পারি 3/64 ইকুয়ালস টু a r n-1। এখানে আমি মান বসাই, 3 কত? 64 ইকুয়াল টু কি? এর মান কত? 3। এর মান 3। 3 বসাই দিলাম। আর এর মান কত? এর মান পাইছি আমি হাফ। হাফ বসাইলাম। এখানে কত হচ্ছে? n-1। ওকে, এই পাশে 3 আছে গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ। মানে 3 কাটা, এখানে দাঁড়াচ্ছে কি 1/64 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার কত? n-1। এখন কি করতে পারেন? এখানে হাফের কোনো দরকার আছে না? পাওয়ার লাগবে, সূচকে লাগবে, বৃত্তির কোনো দরকার নাই। আমরা সূচকে একবার পড়ি যে x টু দি পাওয়ার যদি a হয় এবং x টু দি পাওয়ার যদি b হয়, বৃত্তি যদি সেম থাকে তখন আমরা কাইটে দিয়ে a কষ্ট কি লিখতে পারি? b। ঠিক সেম প্রসেসে এখানে হাফ আছে, তাহলে এখানে যদি আমি হাফ আনতে পারি তাহলে আমার কাজ শেষ। বলেন তো যে 2 এর উপরে কত পাওয়ার দিলে কত হবে? 64 হবে। 2 এর উপরে পাওয়ার 6 দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে 1/2 দিয়ে তার উপর যদি আমি পাওয়ার 6 দেই আর 1/2 দিয়ে পাওয়ার n-1 দেই, হাফ হাফ কি যায়? বাদ আগে। তাহলে থাকবে কি n-1 ইকুয়ালস টু কত? 6। তাহলে n ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 7। তার মানে n এর মান কত? এটা কততম পদ? এটা হচ্ছে 7তম পদ। এর অ্যান্সার কত? এই যে গ নাম্বার, গ নাম্বার কত?
7 বুঝতে পারছি। দেখেন দেখেন এখানে একটা বীজগণিতিক রাশির একটা অঙ্ক দিয়ে দিয়েছে ডিরেক্টলি একদম, একটু ক্রিটিক্যাল আছে, এটা তো সহজই না। দেখেন এখানে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকস টু জিরো হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুয়াল টু তার হোল স্কয়ারের মান বের করতে হবে। আর এখানে যদি আমি করি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকস টু জিরো, এটা দেওয়া আছে, এখান থেকে যাইতে হবে আমাকে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তার হোল স্কয়ার। আপনার কাছে মনে হইতে পারে যে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান বের করে তারপরে করবো, হ্যাঁ ওই রকমই করবো। এখন দেখেন ঠিকটা কোথায়, যদি আমি একটু জিনিস ফলো করি, আমরা জানি এক্স, এক্স মানে কি, এক্স কে আমরা এইভাবে লিখতে পারবো না, দেখেন তো, যে রুট এক্স তার হোল স্কয়ার, কারণ এক্স আর রুট কাটা গেলে আবার কি এক্স চলে আসবে না, বুঝতে পারছি। তো ঠিক সেরকম আমরা এখানেও যদি এরকম লিখতে চাই যে বা এখানে কি এক্স আছে তার রুট এক্স তার কি হোল স্কয়ার লিখে দিলাম, প্লাস এখানেও নিচে ওয়ান বাই রুট এক্স তার কি হোল স্কয়ার লিখতে পারি না, পারি না, এই পাশে মান চেঞ্জ হবে, চেঞ্জ হবে না কিছুই, কারণ আমরা কোনো পরিবর্তনই করিনি। এখন দেখেন এখানে কি হচ্ছে, এই পুরোটাকে যদি এ ধরি, পুরোটাকে যদি বি ধরি, তার মানে কি রুট এক্স কে ধরলাম আমি এ, তার মানে কি এ স্কয়ার আকার আছে এরকম, রুট এক্স কে তার কি এ ধরলে এ স্কয়ার আকার আছে, তাহলে এটা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের কি অনুসিদ্ধান্ত পড়ে। এখন এম সিদ্ধান্ত কয়টা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত কয়টা, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত আছে দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টু এ বি, দুইটা। কোনটা নেবেন আপনি, অবশ্যই প্লাসেরটা নেবেন, কারণ এখানে কি চাইছে প্লাস চাইছে, প্লাসেরটা নিয়ে নিবো। তাহলে এখানে আসতেছে কি রুট এক্স প্লাস ওয়ান বাই কত রুট এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু কত জিরো, সরি জিরো না, এখানে সূত্র অনুসিদ্ধান্ত ফেলতে হবে, মাইনাস টু ইন্টু রুট এক্স ইন্টু কত ওয়ান বাই রুট এক্স ইকুয়াল টু কত জিরো। এখানে এটা এটা কি আগেই কাটা, মানে এখানে থাকে কি রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তার কি হোল স্কয়ার ইকুয়াল টু কত, টুটাকে ওই পাশে পাঠিয়ে দিলে টু, এটাই মান চাইছে না টু, তাহলে এটার আনসার কত টু, বুঝতে পারছি। দেখেন দেখেন এইখানে আর একটা অঙ্ক বলছে, সেটা হচ্ছে সেটের, আমরা সেটের একটা অঙ্ক করছি অলরেডি। এটা হচ্ছে কি ছিল, এর প্রকৃত এটা কি ছিল, প্রকৃত উপসেট চাইছে, কি চাইছে প্রকৃত উপসেট। এখন উপসেট বের করে কিভাবে, এটা উপসেট আর পাওয়ার সেট বের করা কিন্তু একই, জানেন, পাওয়ার সেট যতগুলো হবে উপসেট ততগুলাই হবে। পাওয়ার সেটের সংজ্ঞা পড়ছিলাম কি আমরা, পাওয়ার সেট আমরা পড়ছিলাম কি টু টু দি পাওয়ার এন, এখানে এন এর মান কত টু থ্রি ফোর, কয়টা তিনটা, কত হবে টু টু দি পাওয়ার থ্রি, মানে কত বের হবে আটটা। কিন্তু এখানে কোশ্চেন একটা বলছে, এটাকে বলছি আমি পাওয়ার সেট, এখানে মাথায় রাখবেন পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা, পাওয়ার সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা ইকুয়াল টু হয় হচ্ছে উপসেট, ইকুয়াল টু কি উপসেট, বুঝতে পারছি। আমি কিন্তু একবারও বলিনি প্রকৃত প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট একটা কম হয়, কি হয় একটা কম হয়, কেন, প্রকৃত উপসেট তারাই যারা আদর্শ সেটের থেকে একটা কম থাকবে, একরকম হুবহু হয়ে গেলে তার, মনে করেন আচ্ছা মনে করেন সাপোজ বাবা আর ছেলে, বাবা আর ছেলে, এখন লম্বা চূড়া একই রকম দেখতে, বাট যদি একই রকম হয় তাহলে বাবা কি বাবার মতো রয়ে গেল, রয়ে গেল না, ছেলে আসল ছেলে তারা যারা একটু কি হবে একটু ভিন্ন হবে, একই রকম হইলে তো আর একই মর্যাদা পাবে না, একই মর্যাদা হয়ে যাবে। এজন্য কি হবে, যে যদি ছেলে হিসেবে পরিচয় দিতে চাই তাহলে কি করতে হবে, মানে বস আর যদি কর্মচারী এক হয়ে যায় তাহলে কি হবে, বস বসই থাকে, এর জন্য বসকে আলাদা করতে গেলে কর্মচারী বলতে গেলে ওই মনে করেন একই রকম দেখতে ওকে বাদ দিয়ে দিতে হবে। যেমন আমি যদি একটা কোণই দেখাই এখানে, তাহলে বুঝতে পারবেন যে এটার উপসেট কত টু থ্রি ফোর, তাহলে এখানে কত আছে টু থ্রি ফোর, এটা হচ্ছে সেট মেন সেট, এটা কি এ সেট বললাম আমি সাপোজ। এ সেটে যদি আমি পাওয়ার সেট বা উপসেট বের করতে চাই, এই যে পাওয়ার সেট আর উপসেট বলছি আমি একই, একই তো এটা বের করতে গেলে আমাকে চেক করতে হবে এখানে যতগুলা ওয়ার্ড আছে, যতগুলাকে নিয়ে আমরা অঙ্ক করতে পারি সেটাকে বলা হবে উপসেট। এটা আমি সহজ একটা টেকনিক বলি আমি, দেখেন এটাকে যদি একটা ছেলে বলি, এটাকে একটা ছেলে বলি, যে ছেলে আবার কি ছেলে আর এটা হচ্ছে পিতা, ওকে, এটা একটা মানে নর্মালি বলি আমাদের সমাজে যেরকম কি হয় যে সংসার গুলা চলে সেগুলা, তো এরকম ঘটনা ঘটতে পারে না যে দুই ছেলে এক পিতা, ঘটনা কি ঘটতে পারে যে তিনজনে আলাদা আলাদা থাকে, হইতেই পারে তিনজনে আলাদা আলাদা থেকে একটা সেট তৈরি করে, টু নিয়ে একটা সেট তৈরি করে, থ্রি আর একটা সেট তৈরি করে, আবার ফোর নিজে আলাদা একটা সেট তৈরি করে, হ্যাঁ আলাদা আলাদা, যে তিন ভাই, দুই ভাই আলাদা থাকে, বাবা আলাদা থাকে। আর ঘটনা কি করতে পারে যে টু আর থ্রি, মানে আমি বললাম কি দুই ছেলে কি করতে পারে, এরকম ঘটনা করতে পারে না, যে দেখেন প্রথমে দুই ভাই একসাথে আছে, কি বলছে প্রথমে এইরকম ঘটনা করতে পারে না যে দুই ভাই একসাথে আছে, হ্যাঁ ওইরকম হইতে পারে টু আর থ্রি বাবাকে রাখে নাই,
আবার ও প্রথম ভাই বলতে পারে না আমি ভাইয়ের সাথে থাকবো না, আমি ফোরের সাথে থাকবো, মানে পিতার সাথে থাকবো। তো ও এটা থাকতে পারে, পারে না। আবার এই ভাই বলতে পারে যে না ওরা ওরা আমি থাকবো না, ওরা ওরা থাকবে, তাহলে এটা হইতে পারে 3,4 হইতে পারে, না পারে না, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে 3,4। আরেকটা কি হইতে পারে, মানে কি বলছে যে বাবা হচ্ছে সে প্রথম ছেলের সাথে আছে, বাবা দ্বিতীয় ছেলের সাথে আছে। ওরা বললো যে না, বাবা বললো বাবার আলাদা করে ওরা নিজেরা নিজেরা আছে, এটাও পসিবল। তাহলে আরেকটা কি ঘটনা ঘটতে পারে বলেন তো, আরেকটা ঘটনা তিনজনে একসাথে থাকতে পারে, তাহলে এখানে কি নিতে পারি 2, 3, 4 তিনজনে একসাথে হয়ে গেছে। আরেকটা ঘটনা ঘটতে পারে যেটা হচ্ছে মনে করেন সবাই মিলে ঘুরতে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে সবটি মরে গেল, তাহলে কি আছে, কেউ আছে নাই, সেটাকে বলে ফাঁকা সেট। সেটা হচ্ছে ফাঁকা সেট, বা এটা দিয়ে অথবা এটা দিয়ে প্রকাশ করা যেতে পারে অরি। তাহলে এখানে কয়টা হলো টোটাল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কয়টা বেরোলো, 8টা ফাঁকা সেট সহ টোটাল 8টা। এই যে জন্য বলছিলাম 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে কয়টা, 8, এটাই হচ্ছে উপসেট সংখ্যা। বাট আমাকে বের করতে বলছে কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মানে কি, আমি বলছি যে এখানে যতগুলা সেট বাইরেছে এই সেটটা আসল সেটের থেকে কি হবে, প্রকৃত উপসেট হইতে গেলে একটা কম হইতে হবে। দেখেন 2, হ্যাঁ কম আছে, 3 কম আছে, তার মানে এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট। 2, 3 এটাও কম আছে, কারণ 2, 3, 4 আছে। 2, 4 এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত উপসেট। কিন্তু এই বাবাজি দেখেন এইটার এটা কি সেম না, এটা কিন্তু প্রকৃত উপসেট না, কিন্তু এটা ফাঁকা সেট, এটাও প্রকৃত উপসেট। তাহলে কয়টা হলো টোটাল, একটা কম, একটা কম, তার মানে কি টোটাল হবে 7টা। তাহলে এটা আনসার দাঁড়াচ্ছে কত, 7। প্রকৃত উপসেটের একটা ই আছে, একটা সূত্র আছে, সেটা কি, এটা ডিরেক্টলি লেখা যাবে প্রকৃত উপসেট। এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, মানে 2 টু দি পাওয়ার n যত থাকবে তার থেকে এক কি করে দিবেন, কমাই দিবেন, তাহলে এই প্রকৃত উপসেট সংখ্যা বের হয়ে যাবে। বুঝতে পারছি, পাওয়ার সেট যেভাবে বের করতাম বা উপসেট যেভাবে বের করতাম, উপসেটের সূত্র কি, পাওয়ার সেট বা উপসেটের সূত্র কি ছিল, 2 টু দি পাওয়ার n, এখান থেকে একটা বিয়োগ করে দিলেই প্রকৃত উপসেট সংখ্যা পাওয়া যায়। বুঝতে পারছি। আসো থেকে চলে আসছে, আমি বলছিলাম যে প্রতি বছরই বিসিএস এ একটা না একটা বিন্যাস থেকে আসবেই। আমার যে ক্লাসগুলো করেছেন সে এই কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবেন যে ইজিলি কোশ্চেন অ্যান্সার করা যায়। তারপর আমি দেখাচ্ছি, দেখেন এবাস এফসিসা, এফসিসা উচ্চারণ যেমন সেটাই করেন, আমার উচ্চারণ করা ম্যাটার করে না, আমাকে দেখতে হবে শব্দটির বর্ণগুলো নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। বিন্যাসের ক্ষেত্রে আপনাকে যদি এই শব্দগুলো উঠান আপনি, তাহলে প্রথমে কি আছে এ বি এস সি আই এস এস এ, আমরা বিন্যাসের একটা সূত্রই জানি, সেটা হচ্ছে কি এনসিআর, এটা জানি না, এনসি কি আর এই সূত্র জানি না আমরা, এই সূত্র দিয়ে আমরা করে ফেলবো। এই সূত্র দিয়ে করার ফলে আমার এখানে আরেকটা জিনিস দিয়ে আছে যে এখানে কয়টা ওয়ার্ড আছে, টোটাল কয়টা ওয়ার্ড, 1, 2, 3, 4, 5, হিসাব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কয়টা ওয়ার্ড আছে, 8টা। তারপরে এর মান কত, 8, এটা তো আমি বুঝতেই পারতেছি, এর মান কত 8। ওকে, তারপর আমাকে চেক করতে হবে যে এখান থেকে কি কি ওয়ার্ড কি বেশি আছে, বেশি আছে কি কি বলেন তো, এ আছে কয়টা, এ আছে 2টা, এ আছে কয়টা, এ আছে 2টা, এ আছে যদি 2টা থাকে, তারপরে এখান থেকে কি আছে, এস আছে কটা, এস 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 আছে কটা, 3টা। বুঝতে পারছি। তাহলে এখন আমরা যদি বলছিলাম যে সূত্রটা কি জানি হয়, যতগুলা থাকে সেটার কত 8 ফ্যাক্টরিয়াল, আর যতগুলা এক্সট্রা থাকবে এ আছে কটা, 2টা, এটা দিয়ে ভাগ করে দিব 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে বলছিলাম উপর থেকে এটা নিচ পর্যন্ত, তার মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু কত 4 ইন্টু 3, তার কি ফ্যাক্টরিয়াল সাথে কাটাকাটি যায়, তাহলে কি 2 কে ভাঙবো কিভাবে, 2 ইন্টু কত 1, আর এই 3 ফ্যাক্টরিয়াল রেখে দিলাম, এটা কি কাটা। তাহলে এখন যদি এটাকে করতে চাই, এটা যদি বিন্যাসের অঙ্কটা করতে চাই, এটা আসলে বিন্যাসে অঙ্কটা করতে গেলে আপনাকে আমার ক্লাস দেখে তারপরে যদি বুঝেন তাহলে ইজিলি বুঝতে পারবেন, কারণ এটা নর্মালি আমি ডিরেক্টলি এক লাইনে বুঝাই দিব এরকম কিছু না, বিন্যাস পুরোটা বুঝতে হবে, বিন্যাসের অঙ্ক ডিরেক্টলি মুখস্থ টাইপের হয় না। ওকে, তো দেখেন এই দিক থেকে দেখেন 2 দিয়ে কাটলে এটা কত হবে 2, তাহলে কত হবে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে যদি 10 হয়, 10 আর 6 কত 60, 60 ইন্টু 7, 60 ইন্টু কত হবে 7, 7 কত 42, 420, 420 ইন্টু কত 8, তাহলে 8 শূন্য শূন্য, 8 দুগুণে কত 16, হাতে আমার 1, আর 4 8 32, আর কত 33, তাহলে 3000 কত 60, এটা আনসার দাঁড়াচ্ছে কত 3060 ভাবে বিন্যাস করা পসিবল। ওকে, এখন দেখেন এখানে আবার একটা মানসিক দক্ষতা থেকে একটা অঙ্ক চলে আসছে যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়। তো আমি যদি একটা ঘড়ি আঁকাই, ওকে, এখানে আমরা জানি কি 12, এখানে থাকবে কত 6, আর এখানে থাকবে 1 2 3, আমরা এখানে থাকবে 3, আর এখানে সামথিং 7 8 9,
এরকম ভাবে যায় আর কি, এইরকম এরকম যায় না, যে 12 1 2 এরকম যায়, বুঝতে পারছি এরকম ভাবে। ক্লিয়ার? ঘন্টার কাঁটা এরকম থাকে না 12টা। তো এখন বলছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কখন একসাথে হয়, বলেন একটা যখন বাজবে তখন একটা ঘন্টার কাঁটা এখানে থাকে, মিনিটের কাঁটাও কি থাকে এখানে থাকে, একবার মিলিত হয়, দুইবার এখানেও মিলিত হবে, 3 4 5 6 7 8 9 10 11 12, এখন 12টার সময় কি মিলিত হয়? স্টার্টিং পয়েন্টে মিলিত হয় না, স্টার্টিং পয়েন্টে যখন চলে যায় এইটা, দেখবেন ঘটনা কি হয় দেখেন, এইখানে যখন থাকে তখন এই ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাটা একটা কি হয়ে যায়, একটা ক্রস করে চলে যায়, তখন এখানে মিনিটের কাঁটা মিলতে হয়, তাহলে 12টা স্টার্টিং পয়েন্টটা কি করতে হয়, স্টার্টিং পয়েন্টটা বাদ দিয়ে করতে হবে, তার বাকিটা একটা কয়টা আছে 11টা। এখন দিনে কয়বার ঘুরে এরকম, কয়বার, দুইবার, তার মানে আমরা জানি 11, 11 ইন্টু কত হবে 2, 11 ইন্টু 2 মানে কত 22, অনেকেই কিন্তু 24 আনসার দিচ্ছে, 24 আনসার দিলে কিন্তু হবে না, তার মানে কত অ্যান্সার 22, কারণ স্টার্টিং পয়েন্ট বাদ দিয়ে করতে হয়, বুঝতে পারছি? দেখেন দেখেন এখানে সিম্পল একটা দশমিকের যে গুণ আসছে সেই গুণটা, এই দশমিকের গুণ অনেক অনেক ভাবে করতে পারে, আমার মনে হয় পার্সোনালি ছোটবেলায় যেটা আমরা শিখছিলাম সেটাই সবচেয়ে সহজ। তো এখন দেখেন এখানে কি আছে, তিনটা ওয়ার্ড আছে, প্রথমে আমরা এই দুইটা গুণ করবো, তারপর এটার সাথে এটা গুণ করবো। এটাকে যদি আমরা একটু লিখি 0 পয়েন্ট কত আছে 5 ইন্টু 0 পয়েন্ট কত 05, এই দশমিকটা উঠাই দিলাম, এই দশমিকটা উঠাই দিলাম, মাথায় রেখে এখানে 2 ঘর বাদ দিয়েছি, এখানে 2 ঘর পরে, মানে টোটাল কত হলো 3 ঘর, 3 ঘর পাশে আসতে হবে দশমিক। এটাকে যদি আমরা একটু লিখি তাহলে কিভাবে লিখি, বড়টাকে লিখি 0 বা 05, আর এটা কি হবে 05, এভাবে 5 5 কত 25, 7 আমার 2, 5 শূন্য শূন্য আর 2 কত 2, আর 5 শূন্য কত হবে শূন্য। ওকে, এক ঘর কাটা, শূন্য অক্ষে শূন্য, শূন্য অক্ষে শূন্য, শূন্য অক্ষে শূন্য, এখানে যদি করি 5 2 0 0, এখানে দশমিক কয় ঘর, এখানে ছিল 2 ঘর, এখানে 1 ঘর, তাহলে কত 1 2 3, দশমিক কোথায় বসবে এখানে না। ওকে, এই দুইটা আমার গুণ শেষ, তাহলে আমি এখন এটার সাথে আবার কি করব, আমরা জানি পাইলাম 0.025, আর ইন্টু করব হচ্ছে 0.00 কত 5, এখানেও 3 ঘর, এখানেও কত 3 ঘর, টোটাল কত 6, মাথায় রেখেন, তাহলে এখানে কত হবে 0025, আর এখানে কত আসতেছে 0005। ওকে, এটাকে যদি গুণ করি 5 5 কত 25, হাতে আমার 2, 5 গুণে 10 আর 2 12, হাতে আমার 1, 5 শূন্য শূন্য আর কত 1। ওকে, তারপরে তাহলে কি 5 শূন্য শূন্য, 1 ঘর কাটা, তারপর এখানে কত আসবে শূন্য, আবার শূন্য, আবার কত শূন্য, আবার শূন্য। ওকে, এখন যদি আমি এটা হিসাব করি তাহলে এখানে কত হবে 5 2 1 শূন্য শূন্য। এখন দেখেন এখানে 3 ঘর, এখানে 3 ঘর, তাহলে এখানে 6 ঘর, এখানে কেন শূন্য আছে, আগে শূন্য দিলে সমস্যা আছে, সমস্যা নাই, তাহলে মানে এখানে 6 ঘর, এখানে 3, এখানে 3, এখানে কত হবে দশমিক, এটার আগে শূন্য, তার মানে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কত, অ্যান্সার এই যে কয় ঘর 6 ঘর, এই যে শূন্য, এটার কি ঘর নাম্বার আমার অ্যান্সার, বুঝতে পারছি? এখন দেখেন এটা আবার মানসিক দক্ষতা থেকে একটা অঙ্ক আসছে, দেখেন বলছে লামিয়া একটা চিনির সামনে থেকে নবম এবং পিছন থেকে কত 36, এভাবে বলে একটু সহজ হয়, যেমন কিরকম, আপনি উপর থেকে গোনা শুরু করবেন, এখানে 1 2 3 4 ডট 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 কত পর্যন্ত নবম পর্যন্ত, এখানে হচ্ছে লামিয়া আছে, কোথায় আছে এখানে লামিয়া আছে। ওকে, তারপরে এইভাবে ডট 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 লাস্টে যে একটা সংখ্যা আসছে, আবার এই পাশ থেকে যদি গুণে আসি তখন এখান থেকে হবে ও 36তম, কততম 36তম, এখানে যে 36তম হয়, তাহলে হিসাব করেন এই পাশ থেকে গুনলে এখানে যায় 36, তাহলে এর আগে ঘর, আর এই পাশ থেকে গুনলে এই পাশে 9, এই 9 যদি এখানে থাকে এর আগে কয়টা আছে 1 2 3 4, কয়টা টোটাল 8টা, আর এই পাশ থেকে যদি গুনি এখানে 36 হবে, তাহলে এর আগে কয়টা আছে 35টা, তাহলে এখানে 9 আর 8, আর এইখানে ও নিজে একটা, তাহলে কয়টা হলো দেখেন তো 8 আর 35 কত হবে 8 35 প্লাস কত 8, আর ও নিজে একটা, একজন কয়জন এক, তাহলে 35 আর 8 কত হবে 43, 43 এর আগে 44, তাহলে কত জন 44 জন শিক্ষার্থী আছে। আপনি টেকনিক্যালি বুঝলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে, বুঝতে পারছি? দেখেন দেখেন আমাদের কাছে লাস্ট একটা মানসিক দক্ষতা, আর আমি একটা তথ্য প্রযুক্তির যে একটা বাইনারি রূপ আছে এটা অঙ্কটা দেখাই দিচ্ছি। দেখেন এহসান একটি টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্ব দিকে রাখে। আচ্ছা আমরা পূর্ব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো তো জানি ভালো করে, আমাদের যার যার বাড়ি আছে মনে করো, ওকে, গ্রামের বাড়ি থাকুক বা যে বাড়িতে থাকুক, এরা মানে ছোটবেলা থেকে আমরা কি করি অনেক সময় উত্তর দক্ষিণ এগুলো ভুল করে গেলে নামাজ পড়ার জন্য একটা দিক সিলেক্ট করে রাখি, যেটা পশ্চিম দিক, পশ্চিম দিকের বিপরীত পাশে একদম হয় কি পূর্ব, তার হাতের বাম পাশে হবে হচ্ছে দক্ষিণ, হাতের ডান পাশে
হবে হচ্ছে উত্তর, এটা আমরা মানে সিলেক্ট করি। আবার শোয়ার সময় দেখা যাচ্ছে পশ্চিম দিকে যদি পাওনা যায়, এই জিনিসগুলো আমরা একটু ফলো করি। তো দেখেন আমরা, আমি জানলাম এখানে যে বলছে এহসান টেবিলের উপর দিকে চায়ের কাপের দিকে পূর্ব দিকে রাখে। আমি যদি একটু সিলেক্ট করি, আমরা জানি বলছিলাম পূর্ব, পূর্ব হচ্ছে যদি এটা পূর্ব হয়, পূর্বের একদম ইমিডিয়েট সামনে কি হয়, পূর্বের একদম ইমিডিয়েট সামনে হবে পশ্চিম, এখানে হবে কি তাহলে পশ্চিম, এটা তো বুঝতেই পারতেছি। আর আমরা জানি পূর্বের, পূর্বে পশ্চিম যদি এদিকে থাকে, পশ্চিম যদি এদিকে থাকে, আমি যদি বলছি পশ্চিম, এটা যদি পূর্ব হয়, পূর্বের বাম পাশে, পূর্বের বাম পাশে, এই বাম পাশে থাকবে হচ্ছে আমার কি, পূর্বের বাম পাশে থাকে হচ্ছে আমার উত্তর, তার মানে এটা কি, এটা হচ্ছে উত্তর। আর এই পাশে থাকে হচ্ছে আমার কি দক্ষিণ, যে যেভাবে পারে এভাবে মনে রাখতে পারে নিজের মতে। বাম পাশে, পূর্বের বাম পাশে থাকে হচ্ছে কি উত্তর, ডান পাশে থাকে দক্ষিণ। ওকে, এখন যদি এখন বলেন যে হ্যান্ডেলের পূর্ব দিকে ঘুরে রাখো, তার মানে চায়ের কাপটা আছে কোন দিকে, ও আছে এদিকে বলে দিছে। সে ঘড়ির কাঁটার যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা কোন দিকে আমরা জানি হচ্ছে ঘড়ির কাঁটা সবসময় কি ডান পাশে ঘুরে, এদিকে, এদিকে ঘুরে, এদিকে, এদিক থেকে এদিকে ঘুরে। সে ঘড়ির কাঁটার যেদিকে ঘুরে সেই দিকে চায়ের কাপটি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি এদিকে ঘুরবে, তাহলে 8 কত 90 ডিগ্রি। আরেকটু যদি ঘুরাই দিই তাহলে এটা কত 180 ডিগ্রি। মানে এই পাশ যেটা আছে তার বিপরীত পাশ কোন দিকে, এদিকে। এখন চায়ের কাপ কোন দিকে রয়েছে, এদিকে রয়ে গেছে না, তাহলে ঘুরালে এখন চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে একদম কোন দিকে, পশ্চিম দিকে। এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে কি পশ্চিম দিকে, তাহলে অ্যান্সার দাঁড়াবে কি পশ্চিম দিকে। বুঝতে পারছি। এখন আসি, আমাদের কাছে একটা তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা বাইনারি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে অনেক জিনিস চিন্তা করবে। দেখেন অনেকে অনেক জিনিস জানে না, এই জিনিসটা একটু জানে না, সেটা হচ্ছে কি, যেমন এখানে অঙ্ক একটা দেওয়া আছে ও এক্স, কি দেওয়া আছে ও এক্স 1 2 3 4। এখন এইটাকে, এটা একটা হেক্সাডেসিমাল দেওয়া আছে, এটা বলে দিয়েছে যে হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি রূপ কোনটি। এখন হেক্সাডেসিমালে এবিসিডি কিন্তু আসে, এবিসিডি কোন পর্যন্ত আসে, এফ পর্যন্ত আসে, এফ পর্যন্ত। অনেকে ভাবতে পারে এক্স কিন্তু হেক্সাডেসিমালের একটা মান, কিন্তু মান না। তাহলে স্যার এখানে মান কতটুকু, মান হচ্ছে 1 2 3 4, মানে এটা কি, এটা হচ্ছে হেক্সাডেসিমালের চিহ্ন। এখন এটাকে এইভাবে প্রকাশ করতে পারতো যে 1 2 3 4, হেক্সাডেসিমালকে আমরা কি দিয়ে বেস 16 দিয়ে প্রকাশ করি না, এভাবে প্রকাশ করতে পারতো, বাট ওরা প্রকাশ করছে এভাবে। তার মানে আমাদের কাছে একটু জিনিস জানতে হবে যে ও এক্স, ও এক্স মানে হচ্ছে হেক্সাডেসিমাল বোঝায়, কি বোঝায়, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল চিহ্ন। আবার যদি আমরা ও দেই, ও ও তার মানে হচ্ছে অক্টাল বোঝাবে, কি বোঝাবে, অক্টাল। আবার ও ডি, ও ডি দিলে কিন্তু আমাদের কাছে বোঝাবে হচ্ছে কি ডেসিমেল, ও ডি মানে কি বোঝাবে ডেসিমেল। আবার ও বি এটা দিলে বোঝাবে বাইনারি। বুঝতে পারছি, আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলা। তার মানে ও এক্স এটা কোনো কিন্তু সংখ্যা না, আমার কাছে সংখ্যা আছে 1 2 3 4, এইটাকে, এই সংখ্যাকে, এই সংখ্যাকে আমাকে কিসে বাইনারি দিতে বলছে। আমরা জানি হেক্সাডেসিমেলে তো বাইনারি ভাঙে কয় ঘরে, 4 ঘরে, 4টা ঘরে। তার মানে এখানে যদি আমি দিই 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4, প্রত্যেকে ভাঙবে কত করে, 4 ঘর করে। তাহলে 4 আমরা জানি হচ্ছে এইভাবে ভাঙে না, যে এই যেরকম 1 1 1, প্রথম ঘরের জন্য 1, দ্বিতীয় ঘরের জন্য কত 2, তৃতীয় ঘরের জন্য 4, চতুর্থ ঘরের জন্য 8, এইভাবে এইভাবে ভাঙে না। তার পঞ্চম ঘরের জন্য কত হবে 16, এইভাবে। যেহেতু 4টা ঘর তাহলে এইটার 4টার বেশি আর যাবে না। তাহলে 4কে এইভাবে যদি লিখতে যাই, 3টা 1, 4 লিখবো, আমি 4 দিলে কি এটার জন্য লিখলেই হবে না, হবে না, হবে। মানে প্রথম দুইটা 0, তারপরে এখানে 4, এটা মানে কি 4, এইটার জন্য কি হবে, হবে না, তার মানে এটাও 0। তাহলে এই 4 কে লিখবো কিভাবে, 0 0 1 0, বাম পাশ থেকে লিখে আসি। 3, 3 এর জন্য কিভাবে লিখবো, আমি 3 এর জন্য লিখবো হচ্ছে কি, দেখেন তো 1 2 3, 3 কি 4 একসাথে দিলে হবে, হবে না, বেশি হয়ে যাবে। 8 দিলে বেশি হয়ে যাবে। 2 এন্ড 2 একসাথে দিলে হবে, হবে না। 1 দিলে 2 আর 1 যোগ করলে কত হবে 3, তাহলে প্রথম দুইটা 1, তারপরের দুইটা কি 0। এটা হচ্ছে এটার জন্য মান কত 1, এটার জন্য 2, 2 আর 1 কত হলো টোটাল 3, এই যে এটা হলো কি 3। আবার 2 কে 2 তো একটা দিলেই পসিবল, পসিবল না, তাহলে প্রথমটা 0, পরেরটা 1, বাকিগুলা 0 0। এটাকে দিলে কি হবে, এটা দেখেন তো, প্রথমে 1 একটা দিলেই 1, বাকিগুলো সব কি 0 0। এই যে যে মানটা আসতেছে এটাই আমার কি, এটার বাইনারি রূপ। এই মানটা কোথায় আছে দেখেন তো, দুইটা 0 1 এখানে আছে, এখানে তিনটা 0 1 এটাও আছে, আবার 0 0 1 0 এটাও আছে, আবার 0 0 1, এই যে লাস্টে যেটা আছে ঘ নাম্বার, এই ঘ নাম্বারই আমার কি অ্যান্সার। বুঝতে পারছি, তাহলে অ্যান্সার আসছে কি ঘ নাম্বার। ওকে, এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমাল মান। এই ছিল আজকের বিসিএস পরীক্ষায় যে সকল মানসিক দক্ষতা আর কিছু আমাদের যে অঙ্ক থেকে যে অঙ্কগুলো আসছে। অঙ্ক এটা খুব বেশি যে সহজ বলবো এরকমও না, মোটামুটি মিড লেভেলের একটা কোশ্চেন। তো দেখা যাচ্ছে যদি যে ভালো করে করছে
অঙ্কর জন্য প্রিপারেশন নিচ্ছে সে ইজিলি পারবে। আবার যারা একটু করে পড়ছে তারা দেখা যাচ্ছে একটু কঠিন লাগবে তাদের কাছে। তো অঙ্ক থেকে একটা ভালো দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু প্রায় 20 থেকে 30টা মানসিক দক্ষতার সাথে মিলে 20 থেকে 25টা কোশ্চেন হয়েছে। সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই অঙ্কের প্রতি জোর দিয়ে ভালো করে করতে হবে। সবাইকে আমার আগে বিন্যাসের সমাবেশের আহ, একটা আমরা কি প্লে লিস্ট শুরু করছি সেটা দেখবেন। সে দেখে সবাই বোঝার চেষ্টা করবেন। আমি আরো ধাপে ধাপে বিভিন্ন ধরনের চ্যাপ্টারের প্লে লিস্ট শুরু করব। সবাই আশা করি সবাইকে দেখবেন। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।